প্লিজ আমার এমন সর্বনাশ করবেন না প্লিজ। কে শোনে কার কথা? রিয়াজকে ৮ জন মেয়ে বাথরুমে আটকে রেখে জামা কাপড় খুলছে। সহজ সরল একটি ছেলে, যে কোনো দিন কোনো মেয়ে কেন, কোনো বাচ্চা মেয়ের সাথেও কথা বলতে ভয় করত। আজ ১ মাস হয়েছে সে কলেজে ভর্তি হয়েছে। মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র, বয়স একটু হয়েছে, তবে ফেল হতে হতে অবশেষে কলেজের মুখ দেখতে পেয়েছে। কাউকে তেমন চেনে না, জানে না, জানবেই বা কি করে? মাথা তুলেই কলেজে আসেনি কখনো। অনার্সের ৮টা মেয়ে প্রতিদিন তাকে এই যে মিস্টার সেক্সি বয় বলে বিরক্ত করত। রিয়াজ এদের কথা শুনে যেমন ভয় পেত, ঠিক তেমনভাবেই এড়িয়ে যেত। তবে আজ আর রক্ষে হলো না। ১ মাস পর মেয়েগুলো তাকে ছেড়ে কথা বলেনি। একটা কথা ঠিক, রিয়াজ দেখতে স্মার্ট ছিল। চোখ দুটো নীল রঙের, ফর্সা চেহারা, সাদা সিঁড়ি হলেও হেয়ার কাটিং ছিল চোখ চূড়ালো। যে কেউ ওর চুল দেখলে ফিদা হতে বাধ্য। চুলের ১ পাশ মেশিন দিয়ে কেটে ফেলে, অন্য পাশ প্রায় ৯ থেকে ১০ ইঞ্চির মতো লম্বা। তার উপর আবার চুলের কালারও ছিল। মোট কথা সব দিকে ফিট থাকলে মেয়েদের থেকে এড়িয়ে চলা ওর একটা অভ্যেস ছিল। কিন্তু এই অভ্যেসটাই আজ তাকে এখানে নিয়ে আসবে কে জানত। রিয়াজ কলেজের বাথরুমে এসে মুখে পানি দিতে যাবে, কিন্তু এর আগেই ওদের মধ্যে একটি মেয়ে নাম প্রিয়া এসে বলল, ছেলেদের বাথরুমে এখন কাজ চলছে, তুমি মেয়েদের বাথরুমে যাও। দেখুন, পথ ছাড়ুন, আমি এখানে যাব, আর ওটা আপনাদের মেয়েদের বাথরুম, সেখানে আমি কেন যাব? কারণ ছেলেদের বাথরুম আজ মেয়েরা পরিষ্কার করতেছে। তবুও যদি তুমি যেতে চাও তবে যাও, আমি বাধা দিচ্ছি না। রিয়াজ এবার একটা ঠোক গেল। এবার যদি রিয়াজকে ৫ কোটি টাকা দিয়েও কেউ বলে বাথরুমে যাবার জন্য, তবে তা অসম্ভব। রিয়াজকে আর বাথরুমে পাঠানো যাবে না। উপায় না পেয়ে রিয়াজ বলল, আচ্ছা, একটু উপকার করুন প্লিজ। জি বলো। আপনি দরজা একটু দাঁড়াবেন, আমি মেয়েদের বাথরুমে গিয়ে একটু করে আসবো। আপনি যদি একটু পাহারা দিতেন তবে খুব উপকার হতো। ঠিক আছে, তুমি যাও সেক্সি বয়, আমি এদিকে সামলাচ্ছি। রিয়াজের এমনভাবে পেয়েছে যে মেয়েদের ওয়াশরুমে অবশেষে প্রবেশ করতেই হলো। এদিকে প্রিয়া বাকি ৭ জনকে ইশারায় ডাক দিল। ওরা হচ্ছে রিয়া, মায়া, জান্নাত, সুমাইয়া, তানিয়া, সামিয়া, পিঙ্কি। আর এদিকে তো প্রিয়া আছেই। প্রিয়ার ইশারায় সবাই উপস্থিত হতেই প্রিয়া সবার উদ্দেশ্যে বলল, তোরা বাথরুমে গিয়ে লুকিয়ে পড়, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি। ওরা ৭ জন বাথরুমে প্রবেশ করতেই প্রিয়া সেই কলেজের ক্লিনার, যে কলেজ পরিষ্কার করে, তাকে ডেকে বলল, ওই ওয়াশরুমের বাইরে তালা মেরে দাও। আমি যখন তোমাকে ফোন দেব তখন এসে তালা খুলবা। এর আগে কেউ যদি ওয়াশরুমে আসে তবে বলে দিও অনার্সের লিডার প্রিয়া ম্যাডাম ওয়াশরুমে তালা মেরে চাবি নিয়ে গেছে। ৩ ঘন্টা পর তালা খোলা হবে। ঠিক আছে ম্যাডাম, মুই হেইটাই করবানি। কিন্তু ম্যাডাম, আমারে এইটা কন, আপনি এতক্ষণ এখানে কি করবেন? যা বলেছি সেটাই করো। এত প্রশ্ন করো কোন সাহসে তুমি? হ্যাঁ, ধমক শুনে ক্লিনার সানজিদা বেগম থমকে যায়। প্রিয়াকে এবং তার পুরো গ্যাংটাকে কলেজের সব মেয়েরাই ভয় পায়। হোস্টেলের সব মেয়ে প্রিয়ার গ্রুপকে ভয় পায়, তাই কেউ তার বিরুদ্ধে প্রিন্সিপালের কাছে কমপ্লেইনও করে না ভয়ে, কারণ এর শাস্তি কঠিন ভয়াবহ হতে পারে। এদিকে প্রিয়ার কথা মতো সানজিদা বেগম ওয়াশরুমে তালা মেরে দেয়। প্রিয়াও বাথরুমে প্রবেশ করে ফেলেছে তালা মারার আগে। এখন এই দরজা তখনই খুলবে যখন প্রিয়ার ফোন থেকে ক্লিনারের ফোনে ফোন যাবে। রিয়াজ প্রস্তাব শেষ করে যেই পিছু ঘুরেছে, এমন সময় মায়া একটা সিলভারের ঝাড়ুর আগা দিয়ে সজোরে আঘাত করে রিয়াজের মাথায়। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে রিয়াজ। মায়া আবার সবার থেকে শক্তিশালী ছিল। ওর আঘাতে রিয়াজ শুধু অজ্ঞান হয়নি, মাথা ফেটে রক্তও বের হচ্ছিল। রিয়াজ সেখানেই পড়ে যাওয়ার পর সবাই মিলে তাকে ধরে ফ্লোরে নিয়ে আসে। এদিকে দরজা জানালা সবই বন্ধ, শুধু ওয়াশরুমের একটি সাদা লাইট জ্বলছিল। ১৭ মিনিট পর রিয়াজের জ্ঞান ফিরে আসে। চোখ মেলেই দেখে চারিদিক কেমন যেন ঝাপসা ঝাপসা। ওর নীল নীল চোখ দুটি অশ্রুজলে ভিজে চিকচিক করছে। ভালো করে তাকিয়ে দেখে ওর চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে সেই ৮ জন মেয়ে। রিয়াজ লাফিয়ে
উঠতে গিয়েও ব্যর্থ হয়। ওর হাত পা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, হাত পিছনে নিয়ে গিয়ে বাঁধার কারণে উঠতে পারছে না। এদিকে পা বেঁধে রেখেছে একটি লোহার সাথে, যা দেওয়ালের সাথে লাগানো আছে। রিয়াজ শোয়া থেকে উঠে দাঁড়াবার কোনো পথই খোলা নেই। ওর চিৎকারটাও দরজা অব্দি বিদ্যমান, এর বাহিরে যাবে না। উপায় খুঁজে না পেয়ে রিয়াজ তাদের বলল। প্লিজ আমার এমন সর্বনাশ করবেন না। শুনল না কেউ রিয়াজের আকুতি মিনতি। সুমাইয়া এসে একটা একটা করে রিয়াজের শার্টের বোতাম খুলে ফেলে। প্রিয়া রিয়াজের বেল্ট খোলার পর প্যান্ট হাঁটু অব্দি নামিয়ে ফেলে। এরপর পিঙ্কি রিয়াজের শর্ট প্যান্টের দিকে তাকায়। রিয়াজ কান্না করে ফেলেছে এবার, চোখ ভিজে প্রায় নদীর পানির মতো হয়ে গেছে। মাথা ফাটা দিয়ে এখনো ঝরঝর করে রক্ত পড়ছে রিয়াজের কপাল বেয়ে। ফর্সা কপালে রক্ত যেন জবা ফুলে পরিণত হয়েছে। রিয়াজের চিৎকার সহ্য করতে না পেরে প্রিয়া ওর ওড়নাটা রিয়াজের মুখে বেঁধে দেয়। এবার যেন রিয়াজ আরো বেশি হারিয়ে ফেলে তার শক্তি। মায়া এক টান দিয়ে রিয়াজের শর্ট প্যান্টটাও খুলে ফেলে। রিয়াজ ফ্লোরে কড়াকড়ি খেতে লাগলো এবার, কিন্তু উল্টো পাশ হতে পারছে না, কারণ ওর পা একটি লোহার সাথে বাঁধা। সবাই রিয়াজের লিঙ্গের দিকে তাকিয়ে আছে। রিয়াজের চোখ মুখ ফুলে সেই ফর্সা চেহারা লাল আকার ধারণ করেছে। এরপর ধীরে ধীরে সবার আগে প্রিয়া ওর জামা কাপড় খুলে ফেলে। দেহে ব্রা আর প্যান্টটি রেখে রিয়াজের সামনে এদিক ওদিক করছে। এতে রিয়াজের অনিচ্ছাকৃতভাবে ওর লিঙ্গ উত্তেজিত হয়ে ওঠে। রিয়াজ না চাইতেও তার দেহটা যেন তার ইচ্ছের বিরুদ্ধে নড়ছে। রিয়াজের এমন অবস্থা দেখে বাকি 7 জন রিয়াজের শরীর ফ্লোরের সাথে ভালোভাবে চেপে ধরে। এবার রিয়াজ এদিক থেকে সেদিকে নড়াচড়াটাও বন্ধ হয়ে যায়, আর অবশিষ্ট থাকেনি কিছু। প্রিয়া ওর গায়ের বাকি জামা কাপড় ব্রা প্যান্টি খুলে রিয়াজের লিঙ্গের উপরে উঠে বসে। এরপর হামলা চালায় সে। এভাবে প্রায় 20 মিনিট রিয়াজের উপর হামলা চালায় প্রিয়া। প্রিয়ার পর এবার মায়া আসে। মায়ার জায়গায় প্রিয়া গিয়ে রিয়াজকে চেপে ধরে। মায়াও প্রিয়ার মতো করে রিয়াজকে একইভাবে হামলা চালাতে থাকে। এভাবে বাকি 6 জনও রিয়াজের উপর একইভাবে কাজ চালায়। রিয়াজ অস্থির হয়ে আর নড়াচড়াও করতে পারছে না। এখন আর রিয়াজকে চেপে ধরতে হচ্ছে না। ওরা একজনের পর একজন এসে রিয়াজের উপর হামলা চালাচ্ছে। রিয়াজের মুখ ফুলে প্রায় দম বন্ধ হয়ে যাচ্ছে। তারা দেখেও না দেখার ভান করে তাদের চাহিদা মেটাচ্ছে। রিয়াজের লিঙ্গ যখনই দুর্বল হয়ে পড়ে, তখনই আবার ওরা তাদের স্তন দেখিয়ে উত্তেজিত করে তোলে। একসময় রিয়াজ ধরপড় করতে শুরু করে। ওর এমন অবস্থা দেখে প্রিয়া মুখ খুলতে যাবে, তখনই পিঙ্কি বলে ওঠে, আরে দাঁড়া, আমি আর একবার করব, তারপর ছেড়ে দিস এই সেক্সি বয়কে। তুই না? ঠিক আছে, কর। বিশেষ দ্রষ্টব্য, গল্পে কিছু জায়গায় অশ্লীল শব্দ ব্যবহার হয়েছে। এই গল্প চটি গল্প না, একটা শিক্ষণীয় গল্প। হয়তো এই পর্ব একটু অশ্লীল হয়েছে। আশা করি নেক্সট পর্বতে ব্যাপারটা বুঝতে পারবেন। কেমন হচ্ছে জানাবেন। পিঙ্কি রিয়াজের উপর বসার 5 মিনিট পর রিয়াজ হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। পিঙ্কি টের পেল রিয়াজের লিঙ্গ নিথর হয়ে গেছে। পিঙ্কি বুঝতে না পেরে রিয়াজের লিঙ্গ ধরেই চমকে যায়। এ কি, লিঙ্গ এত ঠান্ডা কেন? পিঙ্কির কথা শুনে সবাই দেখতে আসে। বাকি 7 জন জামা কাপড় পরতে যাচ্ছিল। পিঙ্কির হয়ে গেলেই ওরা চলে যেত, কিন্তু পিঙ্কির কথাটা শুনে সবাই অর্ধেক জামা পরেই আবার দেখতে আসে। সত্যিই তো ঠান্ডা হয়ে গেছে খুব, পুরো বরফের মতো। মায়া কিছুটা আঁচ করতে পেরেছে। এরপর রিয়াজের মুখের দিকে তাকিয়ে দেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। পুরো মুখ ফুলে লাল তো হয়েই আছে, তার উপর রক্ত আর ঘাম মিশ্রিত হয়ে মুখটা ফ্যাকাশে হয়ে আছে। জান্নাত রিয়াজের মুখ থেকে ওড়নাটা সরিয়ে গালে থাপ্পড় মারতে মারতে বলছে, এই শালা ওঠ, তোর কাজ শেষ। কিন্তু রিয়াজের সারা শব্দ না পেয়ে তানিয়া গেল এবার। তানিয়া সবার আগে রিয়াজের নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস বন্ধ। সাথে সাথে চমকে ওঠে তানিয়া। পিছনে ভয়ের চোখে তাকাতেই সবাই কিছুটা আঁচ করেছে। এরপর স্বামীয়া তাড়াহুড়ো করে রিয়াজের হাতের রগ ধরে দেখে রক্ত চলাচল বন্ধ। আরে, এ তো মরে গেছে। কথাটা শুনে পিঙ্কি চমকে যায়।
পিঙ্কি এখনো রিয়াজের উপরেই বসে আছে। ভয়ে পিঙ্কি হোঁচট মোচড় খেয়ে নেমে পড়ে ফ্লোরে। এবার সবার মুখে ঘামে ভরে যায়। ওরা মেরেই ফেলেছে। এতটাও করতে চায়নি ওরা, কিন্তু মারা যাবে সেটাও ভাবেনি। নিষ্পাপ চেহারাটা পড়ে আছে ফ্লোরে। এদিকে ওরা 8 জন পড়েছে মহা বিপদে। উপায় না পেয়ে প্রিয়া পড়ল। এই সব তো মরতেই, সাথে আমাদেরকেও আটকিয়ে গেছে। চল লাশটাকে কোথাও পুঁতে ফেলি। কিন্তু বাহির করবে কিভাবে? দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি। প্রিয়া ক্লিনারকে কল করে বলল, শুনুন, একটা ময়লার বস্তা এনে আমাকে ফোন দিন। বস্তাটা বাথরুমে দরজার সামনে রেখেই ফোন দিবেন, মনে থাকে জানো। বিশেষ দ্রষ্টব্য, গল্প পড়ে কেউ কেটে পড়বেন না। আপনাদের মতামত আমাকে উৎসাহ দেয় পরবর্তী পর্ব দেওয়ার। আর সবসময় কিছু গঠনমূলক কথা লিখে কমেন্ট করলে খুশি হব। প্রিয়ার কথা মতো সানসিদা বেগম বস্তা এনে দরজার সামনে রাখে। এরপর তালা খুলে সানসিদা চলে যায়। প্রিয়া বস্তাটা ভিতরে নিয়ে গিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। বাকিরা রিয়াজের লাশ বস্তায় রেখে উপরে ময়লা দিয়ে ভরে দেয়। এরপর ক্লিনারকে বলে বস্তাটা গেটের সামনে নিয়ে আসে সানসিদা বেগম। সবাই মিলে ধরাধরি করে বস্তাটা মায়ার গাড়িতে তোলে। মায়ার বাবার টাকা পয়সার অভাব নেই, আসা যাওয়া করার জন্য একটা প্রাইভেট কার কিনে দিয়েছিল। শুধু মায়া না, প্রিয়ার বাবাও ধনী ব্যক্তি। যাই হোক, ওরা বস্তাটা গাড়িতে রেখে গাড়ি চালু করে চলে যায় ঢাকা গাবতলী এলাকার শেষে, যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় সেইখানে। এরপর তারা বস্তাটা সেখানে ফেলে দিয়ে আবার চলে আসে হোস্টেলে। সামিয়া সানসিদা বেগমকে 15,000 টাকা ধরিয়ে দিয়ে বলে, আজকে যা হয়েছে সব নিজের পেটে কবর দিয়ে রাখো। যদি ফাঁস হয় তবে আপনার মাথার সব কয়টা চুল কেটে ন্যাড়া করে দিব। সামিয়ার ধমকে সানসিদা চুপ হয়ে যায়। এরপর টাকাগুলো হাতে নিয়ে সানসিদা বেগম বাসায় চলে যায়। পরের দিন শুরু হয় এই নিয়ে ঝামেলা। রিয়াজের বাড়ির লোক কলেজে এসে খোঁজ নিতে থাকে রিয়াজের, কিন্তু কেউ কিছু জানে না বলে ওদের কোনো উত্তর মেলে না। ওরা 8 জনও সবার সামনে ন্যাকামি করতে করতে বলে, আহারে, ছেলেটা খুবই সহজ সরল, কে জানে কোথায় গিয়ে পড়ে আছে। কলেজে এসে কোনো খোঁজ পায়নি রিয়াজের পরিবার। পাবেই বা কি করে? ওর তো কোনো বন্ধুও ছিল না। অবশেষে তারা পুলিশের কাছে কমপ্লেইন করে। পুলিশ তদন্ত চালাতে রিয়াজকে সব জায়গায় খোঁজে, কিন্তু মেলেনি রিয়াজের কোনো হদিশ। কলেজে তোড়পাড় হয়ে ওঠে রিয়াজের ব্যাপারটা নিয়ে। না জানে ছেলেটা কোথায় পড়ে আছে। এদিকে প্রিয়া, মায়া, সামিয়া, তানিয়া, পিঙ্কি, রিয়াজ, জান্নাত, সুমাইয়া তারা সবাই চিন্তিত, যদি কোনোভাবে ধরা খায় সেই ভয়ে। কিন্তু না, এর কোনো কিছুই হয়নি। পুলিশের কাছে ধরা খাওয়ার কোনো ইস্যু রাখেনি তারা। 1 মাস এই নিয়ে হইচই করে সব আবার চুপ হয়ে যায়। কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চুপ হয়, কেউ ফেবুতে শোকাহত জানায়, কেউ ওর পিক সবার মেসেঞ্জারে দিয়ে নিখোঁজের বিজ্ঞপ্তি করে। সোশ্যাল মিডিয়াতে কয়দিন ভাইরাল হয় এই রিয়াজ, তবে অল্প কয়দিন বাদে সব হয়ে যায় নিশ্চুপ। থাকে না আর রিয়াজের অস্তিত্ব, দেয় না কেউ আর স্ট্যাটাস, মুছে যায় রিয়াজের নাম। ওর পরিবারের সদস্যরাই শুধু মনে রেখেছে রিয়াজকে। রাখবে নাই বা কেন? সহজ সরল একমাত্র ছেলে তাদের। এর আম্মু প্রতিদিন নামাজে দোয়া করে একটাই, তাদের ছেলে যেন ফিরে আসে। কিন্তু এইটা যে বড়ই অসম্ভব। রিয়াজ তো পাড়ি দিয়েছে সেই ঠিকানায়, যেখানে সবাই একবারের জন্যই চলে যায়। রিয়াজের মৃত্যুর 6 মাস পর ওরা 8 জনও ভুলে যায় রিয়াজকে। বিন্দাস লাইফ উপভোগ করে চলছে সবাই। হঠাৎ একদিন তানিয়ার বাসা থেকে ফোন আসে, ওর আম্মু নাকি খুবই অসুস্থ, খুব শীঘ্রই যেতে বলেছে। তানিয়া গ্রামের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। বাকি 7 জনকে বিদায় দিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। আজ 8/8/2015। কিছুদিন পর ঈদ, তাই তানিয়া একেবারে ঈদের ছুটিতেই বাড়ি চলে এসেছে। বাড়িতে আসতেই সবাই তানিয়াকে জড়িয়ে ধরে মাথায় চড়াচ্ছে। করবেই তো, মেয়ে ঢাকা কলেজের ছাত্রী। এলাকায় সবাই বলে জমিদার বাড়ির মেয়ে তানিয়া, ঢাকার ছাত্রী। একটা নামডাক আছে তাদের। মেয়ে এতদিন পর এসেছে, তো আদরের বন্যা তো বয়েই যাচ্ছে। প্রত্যেক পরিবার তো তাদের সন্তানকেই ভালোবাসে, কারণ তাদের সম্পদ তো তাদেরই সন্তান, যেমন ছিল রিয়াজ। এদিকে তানিয়ার মা বলল,
অনেক জার্নি করে এসেছিস মা, এবার একটু ফ্রেশ হয়ে খেতে আয়। রাত অনেক হয়েছে, আমরা তো তোর জন্যই না খেয়ে আছি। ওকে মাই কিউট মম, আমি এই যাব আর আসবো। ঠিক আছে। তানিয়া ওয়াশরুমে গিয়ে জামা কাপড় খুলে ফেলল। এরপর উপরে ঝর্ণা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে গোসল করছে। এমন সময় তানিয়া অনুভব করলো ওর স্তনে কেউ হাত দিয়ে ধরেছে। তানিয়া চমকে উঠেই চোখ মেলে ফেলে, কিন্তু চোখের সামনে কিছুই দেখতে পায় না সে। মনের ভুল ভেবে আবার গোসল করাই মন দেয়। এবার তাকে চমকে দিয়ে ইলেকট্রিক চলে যায়। তানিয়া বিরক্ত হয়ে মনে মনে ভাবে, গ্রামের এই সমস্যা যে কখন ঠিক হবে। এরপর অন্ধকারে সে গোসল করতে থাকে। এবার পুরো স্পষ্ট খেয়াল করে ওর পিছন থেকে কেউ ওকে জড়িয়ে ধরে স্তনে হাত দিয়ে রেখেছে। তানিয়া ভয়ে চিৎকার দিতে যাবে, কিন্তু ওর মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। তানিয়া ওর সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারছে না ছুটতে। তখনই তানিয়া বরাবরের মতো আবার অনুভব করে ওর পেছন দিক থেকে কেউ এবার পুরোপুরিভাবেই জড়িয়ে ধরেছে। এবার তানিয়া আর ছটফট করেনি, কারণ এই স্পর্শ তাকে উত্তেজিত করে তুলছে। তানিয়াও উত্তেজনায় নিজেকে হেলে দিচ্ছে সেই অন্ধকারের ছায়া মূর্তির দিকে। কেন সে এমন করছে? কেন এক অজানা স্পর্শটা তার কাছে খুবই ভালো প্রভাব ফেলছে? এর উত্তর তানিয়ার কাছে নেই। এমন সময়েই তানিয়া বুঝতে পারে ওর পেছন দিক থেকে কোনো দণ্ডজাতীয় কিছু প্রবেশ করতে যাচ্ছে, কিন্তু তানিয়া এখনো উত্তেজনায় থরথর করে কাঁপছে। এ যেন এক সুখের সাগরে ভাসছে সে। মুহূর্তের মধ্যেই তানিয়া এবার ফিরে আসে বাস্তবে। এ কি? সে কি করতে যাচ্ছে? তাকে কে জড়িয়ে ধরেছে? এবার তানিয়া পিছনে তাকানোর আগেই ওর পিছন দিকে সেই দণ্ডায়মান লিঙ্গ প্রবেশ করে। তানিয়া চিৎকার দিতে চেয়েও চিৎকার করতে পারছে না। যন্ত্রণায় থরথর করছে সেই ছায়ামূর্তির হাতের ভিতর। এদিকে তানিয়াকে সেই ছায়ামূর্তি পেছন থেকেই নিজের চাহিদা মেটাতে থাকে। তানিয়ার নিঃশ্বাস যেন প্রত্যেকবারই বন্ধ হয়ে আসছিল। নাকমুখ দিয়ে ফেনা ছেড়ে দিয়েছে প্রায়। দণ্ডটা যেন তার গলা অবধি চলে আসছে ধীরে ধীরে। তানিয়া কষ্টে ধরফর করতে করতে সজোরে এক চিৎকার দিয়ে বাথরুমের ফ্লোরে পড়ে যায়। তানিয়ার চিৎকারের শব্দে সবাই ছুটে আসে ওর রুমে। বাথরুমের দরজা ভিতর থেকেই লক করা। এদিকে তানিয়াও গোসল করতে গেছে। দরজা ভাঙবে নাকি ভাঙবে না সেটা নিয়েই সবাই চিন্তিত হয়ে ওঠে। তানিয়ার আব্বু মেয়ের চিৎকারের শব্দটা সহ্য করতে না পেরে অবশেষে দরজায় লাথি মেরে দরজা ভেঙে ফেলে। সবাই আতঙ্কিত হয়ে যে ভিতরে প্রবেশ করেছে, তখনই তাদের চোখ যেন কপালে উঠে যায়। তানিয়া পুরো নগ্ন দেহ নিয়ে ফ্লোরে পড়ে আছে। পুরো ফ্লোর রক্তে ভেসে আছে। রক্তের স্রোত তানিয়ার পিছন থেকে আসছে। ওর বাবা নিজের মেয়েকে এমন অবস্থায় দেখে তৎক্ষণাৎ সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। চারিদিকে ছড়িয়ে পড়ে এই ব্যাপার। তানিয়াকে কে যেন বাথরুমে রেপ করে পালিয়ে গেছে। লোকের মুখে মুখে এখন এই কথার ছড়াছড়ি। এলাকার ছেলে মেয়ে, তানিয়ার বন্ধু বান্ধবী সবাই ফেবুতে তানিয়াকে নিয়ে ট্রোল করা শুরু করে দেয়। কেউ শোকাহত জানায়, আবার কেউ তার বদনামে গায়। খবরটা কি পৌঁছতে প্রিয়া, মায়া, শামিয়া, রিয়া, সুমাইয়া, জান্নাত আর পিঙ্কির কাছে ওরা ব্যাপারটা নিয়ে তত সিরিয়াস না। ওদের মধ্যেই ওরা বলাবলি করেছে, মেয়েটি আমাদের ফ্রেন্ড ছিল, তবে ওর ভীষণ সেক্স ছিল। হয়তো কোনো ছেলের সাথে আকাম করতে গিয়ে এমন হয়েছে। আর এদিকে ছেলেটিও হয়তো পালিয়ে গেছে। নিজের ফ্রেন্ডদের বদনাম ওরা নিজেরাই গিয়েছে। ওদের মধ্যে তখনই প্রিয়া বলে উঠল, যাই হোক, আজকে তো কলেজ পুরো বন্ধ। কদিন বাদে এই কোরবানির ঈদ, তোরা বাসায় যাবি না? হোস্টেল তো বন্ধ করে দিবে। যাব যাব, কিন্তু তার আগে এইটা বল, তুই কেন যাচ্ছিস না? আরে আমার কথা ছাড়, তোরা যা। আমি এক বান্ধবীর বাসায় থাকবো। বাড়িতে ঈদ করবি না? না, ইন্টারেস্ট নেই। ঠিক আছে, তোর যেমন অভিরুচি। আমরা আজ রাতেই রওনা হব বাড়িতে। ঠিক আছে, সাবধানে যাস। প্রিয়াকে বিদায় দিয়ে মায়া, জান্নাত, সুমাইয়া, তানিয়া, শামিয়া, পিঙ্কি হোস্টেল ত্যাগ করার জন্য
জামা কাপড় গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। জান্নাত বাড়ি যাবার আগে শপিং করবে বলে বাহির হয়ে পড়ে। এখনো হাতে অনেক সময় আছে, এর মধ্যে শপিং করে ফিরতে পারবে। জান্নাত হোস্টেল থেকে বের হয়ে শপিং মলে চলে যায়। এমন সময় ওর ফোনে একটা অদ্ভুত নাম্বার থেকে ফোন আসে। নাম্বারটি ছিল 3063 এরকম। জান্নাত ভাবলো হয়তো কোনো অফিসের নাম্বার হবে, তাই ফোন কেটে দিয়ে আবার জামা কাপড় দেখতে লাগলো। কিন্তু অদ্ভুতভাবে আবারও সেই একই নাম্বার থেকে ফোন আসে জান্নাতের ফোনে। জান্নাত এবার বেশ অবাক হয়ে যায়। সিম কোম্পানিরা তো এত জলদি আবার ফোন দেয় না। এবার জান্নাত বিস্মিত হয়ে ফোনটা রিসিভ করলো। রিসিভ করতেই ওপাশ থেকে এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে। জীবনের শেষ মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে যা। আমি এসেছি ফিরে ভবে, যাব না গো তোদের ছেড়ে, আমাদের সাথে যেতে হবে। ব্যাস, এতটুকু শোনার পর ফোনটা অদ্ভুতভাবে কেটে যায়। জান্নাত আগা মাথা কিছুই বুঝতে পারে না, বরং শুধু শুধু ভয় পেয়ে চলছে। এ কোন শব্দ? এত ভয়ঙ্কর শব্দও হতে পারে? জান্নাত নিমেষেই যেন হারিয়ে যায় এক অজানা কল্পনায়। তখন আবার তার ঘোর ভেঙে ওর ফোনে আরেকটি ফোন আসে। জান্নাত ফোনের রিংটোন শুনে তৎক্ষণাৎ কেঁপে ওঠে, কিন্তু ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ওর সহপাঠী সামিয়া ফোন করেছে। জান্নাতের বুকের ধুকপুকানির শব্দ এখনো কমেনি। অস্থির মনে জান্নাত ফোনটা রিসিভ করে। এরপর সামিয়া ফোনের ওপাশ থেকে বলল, কিরে, সেই কখন হোস্টেল থেকে বের হয়েছিস? রুমে আসবি না নাকি? কিছুক্ষণ পর তো বাস ছেড়ে দেওয়ার সময় হবে, তাড়াতাড়ি আয়। প্রাইভেটের কি হয়েছে? প্রাইভেটে করে যাব না ভাবছি, বাসে করে এনজয় করতে করতে যাব। ঠিক আছে, তোদের যা মনে হয়। এই শোন, তোর গলার আওয়াজ এত অস্থির শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? না, কি হবে? এই সত্যি করে বলতো, কি হয়েছে? দোস্ত, একটা অদ্ভুত নাম্বার থেকে ফোন এসেছে, 3063 এরকম নাম্বার। রিসিভ করতে উপাস থেকে অদ্ভুত কিছু কথা শুনিয়ে ফোন কেটে দিয়েছে। আমার খুব ভয় করছে রে। ধ্যাত, হতে পারে কেউ মজা করছে। তা কি বলেছিল? বলল আমার নাকি শেষ মুহূর্ত চলে এসেছে, আমাদের নাকি তার সাথে যেতে হবে। হয়তো কলেজের কোনো ছেলে মজা করেছে, এত ভাবার কি আছে? কলেজের কে কি বলবে আজব, সবাই তো এমনিতেই আমাদের ভয় করে, এমন সাহস হবে কি করে কারো? তাও ঠিক। আচ্ছা তুই ভাবিস না, রুমে আয়, পরে দেখছি ব্যাপারটা। এই বলে সামিয়া ফোন কেটে দেয়। জান্নাত শপিং করে বের হয়ে পড়ে। একা একা এসেছে, এখন একটি বাস ধরেই হোস্টেলে যেতে হবে। বাসের জন্য অপেক্ষা করছে রাস্তার পাশে জান্নাত। এমন সময় এক ভিক্ষুক এসে জান্নাতের দিকে হাত বাড়িয়ে বলল, আপা, কয়টা টাকা দিবে? গত 6 মাস ধরে কিচ্ছু খাই নাই। ভিক্ষুকের দিকে না তাকিয়ে জান্নাত বাসের দিকে তাকিয়েছিল। বাস কিছুটা দূরেই আছে। জান্নাত ভিক্ষুকের কথা শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে আছে। ভিক্ষুক আবারও বলল। এবার জান্নাত বিরক্ত হয়ে যেই নিচের ব্যাগে হাত দিতে যাবে, তখনই খেয়াল করলো এই শব্দটা তার খুব চেনা। জান্নাত চোখ নড়বড় করে যেই মাথা তুলে তাকিয়েছে, দেখতে পেল ওর সামনে কেউ নেই। জান্নাত এবার আরো বেশি আতঙ্কিত হয়ে যায়। সে তো খেয়ালই করেনি লোকটি 6 মাস ধরে না খেয়েছিল বলেছে। এইটা কিভাবে সম্ভব? জান্নাত যেন এক অবাস্তবতার মধ্যে বসবাস করছে। এসব কি হচ্ছে ওর সাথে? ভাবতে ভাবতে সামনে বাস চলে আসে। জান্নাত বাসে উঠেই সিটে হেলান দিয়ে বসে পড়ে। ভাবতে থাকে এক অজানা রহস্য নিয়ে। তার সাথে এসব ঘটে যাওয়ার কারণ সে ব্যাখ্যা করতে পারে না। ভাবার মধ্যেই জান্নাত চোখ দুটি আলতোভাবে বলিয়ে নেয়। তখন জান্নাত স্পষ্ট বুঝতে পারছে ওর কোমরে কারো হাতের স্পর্শ লাগছে। জান্নাত এই ছোঁয়ায় বিরক্ত না, বরং শান্তি অনুভব করতে থাকে। কেন সে এই স্পর্শকে চাইছে সেটা তার নিজেরই অজানা। এবার হাতটি জান্নাতের কোমর থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো। জান্নাত এবার একটু অস্বস্তি বোধ করে। হঠাৎ ওর ঘোর ভেঙে যায়। সিট থেকে এক ঝাঁকুনি দিয়ে উঠেই জান্নাত চারপাশ দেখতে থাকে। এ কি, ওর পাশের সিটে কেউ নেই।
তাহলে ওর কোমরে এতক্ষণ হাত দিয়েছিল কে? জান্নাত ব্যাপারটা আর মেনে নিতে পারছে না। অস্বাভাবিক ঘটনা একটার পর একটা কেন ঘটে যাচ্ছে। জান্নাত এসবের ভিতরে কল্পনা করতে করতে তার হোস্টেলের সামনে চলে আসে। এরপর তাড়াতাড়ি বাস থেকে নেমে সোজা রুমে চলে আসে। এসেই সামিয়াকে বলল, দোস্ত, আমার সাথে কিছু হতে যাচ্ছে, প্লিজ আমাকে রক্ষা কর। কেন? আবার কি হলো? এরপর জান্নাত সামিয়াকে বাসের সব ঘটনা খুলে বলে। সামিয়া জান্নাতের কথা শুনে সিরিয়াস না, বরং উচ্চস্বরে হাসতে লাগলো, আর এসব মন গড়ানো কথা না বলতে নিশ্চিত করে। জান্নাত বিরক্ত হয়ে সামিয়াকে বলল, তুই হাসছিস? আজব, সত্যিই আমি অনুভব করছি এই যে এখানে হাত দিচ্ছে। আরে এ কি? এই যে দেখ দেখ, হাতের ছাপ এখনো আমার কোমরে আছে, লাল হয়ে গেছে সব। সত্যি তো, তোর কোমরে তো সত্যি কারো হাতের ছাপ আছে। এবার বিশ্বাস করেছিস তো? আমি বলেছিলাম না? ঠিক আছে, শোন, আমি ব্যাপারটা দেখছি। আমাদের বাড়ির পাশে এক হুজুর আছে, ওনার সাথে কথা বলে দেখব। আর সেই অদ্ভুত নাম্বারটা দে তো। এই নে, 3063, এইটা। সামিয়া নাম্বারটি নিয়ে ওর এক ফ্রেন্ডকে কল দিয়ে বলল এইটা কেমন নাম্বার জানানোর জন্য। সামিয়ার ফ্রেন্ড সিম কোম্পানিতে চাকরি করে, তাই ওরা আশাবাদী যে নাম্বারটার কোনো হদিস তারা পাবেই। কিন্তু সামিয়ার ফ্রেন্ড জানালো যে এমন কোনো নাম্বার নেই, এবং কি কোনো অফিস বা হ্যাকারদেরও না। সোজা কথা, এই নাম্বারের কোনো অস্তিত্বই নেই। এমন নিউজ শুনে ওরা দুজনেই অবাক হয়ে যায়। এইটা কেমন নাম্বার তাহলে, যার কোনো অস্তিত্বই নেই? সামিয়া জান্নাতকে বলল, আচ্ছা শোন, এই ব্যাপারে কাউকে কিছু বলিস না, নয়তো সবাই পাগল ভাববে আমাদের। গ্রামে গিয়ে হুজুরের সাথে আলাপ করে নি, তারপর দেখি হুজুর কি বলে। ঠিক আছে। ওরা নিজেদের ভিতরেই ব্যাপারটা লুকিয়ে রেখেছে, যদিও কাউকে বললেও কেউ বিশ্বাস করবে না। এদিকে প্রায় রাত ঘনিয়ে এসেছে। রাত 12টায় হোস্টেল বন্ধ হয়ে যাবে। 8টা বাজে সবাই বাসের উদ্দেশ্যে বের হবে। হাতে মাত্র আর 4 ঘন্টা বাকি। মায়া, জান্নাত, সুমাইয়া, তানিয়া, সামিয়া, পিঙ্কি ব্যাগ গুছিয়ে রেডি হতে প্রস্তুত। জান্নাত মনে মনে খুব ভয় পেয়ে আছে। ব্যাগ গুছাচ্ছে হাত দিয়ে, কিন্তু ওর হাত যেন কাজে সায় দিচ্ছে না, বারবার কেঁপে উঠছে। জান্নাত না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে কিছু করতে। সামিয়ার ওপরেই একমাত্র ভরসা তার। ব্যাগ গোছানোর মাঝ পথে ফের জান্নাতের ফোনের রিংটোন বেজে ওঠে। ফোনের টোন শুনেই জান্নাত বেশ ভয় পেয়ে ফুঁপিয়ে ওঠে। এই রিংটোনটাই যেন ওর ভয়ের আরেকটি কারণ। জান্নাতের ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল ওর মা ফোন দিয়েছে। তখনই জান্নাত সবার উদ্দেশ্যে বলে উঠল, তোরা ব্যাগ গোছা, আমি একটু আম্মুর সাথে কথা বলে আসি। ঠিক আছে, যা। জান্নাত সাইডে এসে ফোন রিসিভ করে। হ্যালো আম্মি, কেমন আছো? জান্নাত ফোনটা কেটে মাথা তুলতেই দেখে কথা বলতে বলতে কখন যেন হোস্টেলের 3য় তলাতে 5ম তলায় চলে এসেছে। বুঝতেই পারেনি কখন সে এখানে এসেছে। জান্নাত হতভম্ব হয়ে আবার 5 তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে চলে আসার জন্য প্রস্তুত হয়। এমন সময় আবার জান্নাতের ফোনের রিং বেজে ওঠে। এবার ফোনের রিংটোনের শব্দে তেমন না চমকালেও নাম্বারের দিকে তাকিয়ে বেশি চমকে যায় জান্নাত। এইটা সেই নাম্বার, যে নাম্বারটা মাত্র 30 সেকেন্ডে তার জীবন বদলে দিয়েছিল। সেই 3063 নাম্বারটা। জান্নাত এবার ফোন ধরবে না ভেবে পুরো প্রস্তুত হয়ে নেয়। উল্টে কলটা কেটে দিয়ে জান্নাত ফোনটা হাতের মুঠোয় রেখে কচলাতে থাকে। এরপর তাড়াহুড়ো করে নিচের দিকে নামতে যাবে, তখনই ওর ফোনের ভিতর থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে। জান্নাত অবাক চোখে ফোনের দিকে তাকিয়ে থাকে। ফোন রিসিভ না করেও কিভাবে ফোন রিসিভ হলো এইটাই ভাবছে সে। আবার সে ভয়ঙ্কর কণ্ঠটা বলতে লাগলো, কোথায় যাবি তুই এই জায়গা ছেড়ে, যে জায়গায় তোরা নিয়েছে রে এক নিষ্পাপ জীবন কেড়ে? এই কথাটা বলার পর আবার অটোমেটিক ফোন কেটে যায়। জান্নাত এবার আরও বেশি হতভম্ব হয়ে পড়ে। তারা এখানে কার প্রাণ নিয়েছিল? সেই সহজ সরল ছেলে রিয়াজ না তো?
জান্নাত প্রচুর ভয় পেয়ে ফোনের মধ্যে সামিয়াকে মেসেজ করে বলে দিয়েছে সে ভয়ঙ্কর কণ্ঠের কথাটা, কারণ ওর মনে হচ্ছিল এই 5 তলা থেকে সে নিচে নামতে পারবে না। জান্নাত এবার হুঁশ হারিয়ে নিচে ছুটতে যাবে, তখনই দেখতে পায় একটা ছোট্ট মেয়ে 4র্থ তলার মাঝ সিঁড়িতে দাঁড়িয়ে আছে। জান্নাত বুঝতে পারছে না এই ছোট মেয়েটি আবার কে। হোস্টেল বন্ধ হয়ে যাবে, সবাই যার যার গ্রামের বাড়ি চলে যায়, তাহলে এই মেয়েটি আসলো কোথা থেকে? জান্নাত ধীরে ধীরে সেই মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায়। মেয়েটির মুখের উপর ওর চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে। জান্নাত মেয়েটিকে কিছু জিজ্ঞেস করার জন্য মুখ খুলবে, তার আগে সেই মেয়েটি এক হিংস্র চেহারা ধারণ করে জান্নাতের উপর ঝাঁপিয়ে পড়ে। জান্নাত ভয়ে চিৎকার করতে থাকে। এই মেয়েটি শুধু শুধু কেন ওর উপর ঝাঁপিয়ে পড়ল? জান্নাত কিছু বোঝার আগেই ওর শরীর থেকে সমস্ত জামাকাপড় আছড়ে ছিঁড়ে খুলে ফেলে। জান্নাতের চিৎকার যেন ওর মুখ অবধি সীমাবদ্ধ হয়ে আছে, অন্য কেউ শুনতেই পারছে না। কিছু সময় পর মেয়েটি হঠাৎ করে জান্নাতের উপর থেকে সরে কোথায় যেন পালিয়ে যায়। জান্নাতের এবারের চিৎকার সবার কান অবধি যায়। ছেলে হোস্টেল থেকেও প্রায় 40-50 জন ছেলে মেয়ে হোস্টেলের দিকে এগিয়ে আসে। মেয়ে হোস্টেলেরও 20-25 জন মেয়ে 4র্থ তলায় ছুটে আসছে। জান্নাত ফ্লোর থেকে উঠে ছুটে যায় নিচের দিকে। এতক্ষণে সকল ছেলে মেয়ে হোস্টেলে এসে হাজির হয়। জান্নাতের নগ্ন দেহ, গায়ে একটি সুতোও নেই, সবার চোখের সামনে দৌড়ে যাচ্ছে। শরীরের প্রতিটি স্থানে ক্ষতবিক্ষত নখের আঁচড়। জান্নাত সেই নগ্ন দেহ নিয়ে কাঁদতে কাঁদতে নিচের রুমের দিকে ছুটে চলছে। সব ছেলে মেয়ে জান্নাতের শরীরের দিকে তাকিয়ে আছে। সবার মাঝখান দিয়েই জান্নাত ছুটে চলছে, আর মনে মনে একটাই ভাবনা আঘাত করছে তাকে, কে তাকে এভাবে অ্যাটাক করলো? রহস্য ভেদ করে জানতে পারবে কি সবাই? কে ছিল জান্নাতের সেই হামলাকারী? রিয়াজের আত্মা সেটা? এই সেটা কে? জানতে হলে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি কেমন লাগছে সমালোচনা করুন গল্পের ব্যাপারে। জান্নাতের নগ্ন দেহ, গায়ে একটা সুতোও নেই, সবার চোখের সামনে দৌড়ে যাচ্ছে। শরীরের প্রতিটি স্থানে ক্ষত বিক্ষত নখের আঁচড়। জান্নাত সেই নগ্ন দেহ নিয়ে কাঁদতে কাঁদতে নিচের রুমের দিকে ছুটে যাচ্ছে। সব ছেলে মেয়ে জান্নাতের শরীরের দিকে তাকিয়ে আছে। সবার মাঝখান দিয়ে জান্নাত ছুটে চলছে, আর মনে মনে একটাই ভাবনা আঘাত করছে তাকে, কে তাকে এভাবে অ্যাটাক করলো? রিয়াজের আত্মা না তো? চারপাশে যে এতজন ছেলে মেয়ে ওর দিকে তাকিয়ে আছে, সেই দিকে জান্নাতের খেয়ালই নেই। যেন এক অজানা রহস্যের ভিতরে ঢুকে আছে জান্নাত। নগ্ন দেহটা নিয়ে দৌড়ে দৌড়ে অবশেষে জান্নাত তার রুমের ভিতর ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। সবাই দৌড়ে এসে ওর দরজার বাহির থেকে ধাক্কাতে থাকে, কিন্তু জান্নাতের কোনো সারা শব্দ বাহির হচ্ছিল না। অনেকটাই ভয় পেয়ে যায় সবাই, আবার অনেক টেনশনে পড়ে যায় সবাই। সবার মনে একটাই প্রশ্ন, এই নগ্ন দেহ নিয়ে কেন সবার সামনে পালিয়ে এসেছে জান্নাত? কোথা থেকে এসেছে? কি জন্য এসেছে? কি হয়েছিল তার সাথে? কেউ বুঝতে না পারলেও সামিয়া কিছুটা আঁচ করতে পেরেছে, কারণ সামিয়া সেই ব্যক্তি যাকে মৃত্যুর আগে জান্নাত শেষ SMS করেছিল, এবং জান্নাতের সাথে অস্বাভাবিকভাবে ঘটে যাওয়া সবগুলো ঘটনাও শেয়ার করেছিল সামিয়ার কাছে। সবাই দরজার বাহির থেকে এখন জোরে পেটাচ্ছে, যেন পুরো হোস্টেলের মধ্যে শুধু সেই দরজার আওয়াজটাই এদিক সেদিক ধাক্কা খেয়ে বেড়াচ্ছে। অবশেষে সবাই কিছু বুঝে উঠতে না পেরে জান্নাতের রুমের দরজা লাঠি দিয়ে ভেঙে ফেলে। সবাই রুমের ভিতরে প্রবেশ করতেই আতঙ্ক হয়ে যায়। জান্নাতকে এই অবস্থায় তারা সেখানে আবিষ্কার করবে, সেটা কারোরই কল্পনার মধ্যে ছিল না। জান্নাত তার সেই নগ্ন দেহ নিয়ে ফ্লোরের মধ্যে পড়ে আছে। জান্নাতের বুক রক্তে ভেসে আছে, যেন কেউ একটা ছুরি নিয়ে তার 2 স্তনের মধ্যে অসংখ্যভাবে আঘাত করেছে। জান্নাতের স্তন ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। অবাক করার মতো হচ্ছে, জান্নাতের যোনি দিয়ে অস্বাভাবিকভাবে রক্ত ঝরছিল। রক্তের পরিমাণ এতই বেশি ছিল যে রুমের মধ্যে পুরো ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। সবাই জান্নাতের এই নগ্ন মৃতদেহ দেখে জোরে চিৎকার করে বাকিদেরকে উপস্থিত করে ফেলে,
কান্নাকাটির ঝড় উঠেছে সেই হোস্টেলের মধ্যে। কিছু ছেলেরা জান্নাতের নগ্ন মৃতদেহ নয়, জান্নাতের নগ্ন দেহ দেখতে মুগ্ধ। অনেকে ভিডিও করে, পিক তোলে, সাথে সাথে ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপে আপলোড করে দেয়। ওরা যে জান্নাতের মৃতদেহ সবাইকে দেখাচ্ছে। এর কারণ মূলত এটা নয়, কারণ হচ্ছে ওরা জান্নাতের নগ্ন দেহ ভাইরাল করছে। অনেক ছেলে মেয়ে প্রতিটা স্ট্যাটাসে কষ্টের রিয়্যাক্ট দিচ্ছে। অনেকে তাকে জান্নাতবাসী করার জন্য দোয়া করছে। কিন্তু আসলেই কি তাদের এই মন্তব্যগুলো সঠিক, নাকি শুধুমাত্র লোক দেখানো? জান্নাতের এই ব্যাপারটা ছড়াছড়ি হয়ে যায় পুরো বাংলাদেশ। কেউ ডাটা অন করলে নোটিফিকেশনে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কেউ নৃশংসভাবে খুন ও রেপ করে মেরে ফেলেছে। জান্নাতের বাড়ির লোক জানতে পেরে জান্নাতের লাশটি পর্যন্ত নিতে আসেনি। সবাই ভেবেছিল জান্নাত হয়তো কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করেছে। এরপর সেই ছেলেটি জান্নাতকে এভাবে মেরে ফেলেছে। সমস্ত ইন্টারনেটের মধ্যে ব্যাপারটা ছড়াতে থাকে। অনেক ছেলেরা ফেমাস হওয়ার জন্য জান্নাতকে নিয়ে বানিয়ে বানিয়ে অনেক খারাপ গল্প লিখে ফেলে। জান্নাতের চরিত্র নিয়ে শুরু করে দেয় গুজব ছড়ানো। ফেসবুকে তোলপাড় হয়ে যায় জান্নাতের ব্যাপারটা নিয়ে। এভাবে কেটে যায় 1 মাস, হয়ে যায় আবার সবগুলো স্বাভাবিক। এখনো কেউ জান্নাতের নামটি পর্যন্ত মনে রাখেনি। কিছুদিন আগে যে ছেলে প্রতি ঘন্টায় পরপর জান্নাতকে নিয়ে স্ট্যাটাস দিত, সে ছেলেটিকেও যদি এখন জিজ্ঞেস করা হয় জান্নাতকে চেনো কিনা, সে বলবে নামটা পর্যন্ত শোনেনি। আবার নিরাপত্তা নেমে আসে ফেসবুকে। সবাই পরের আরেকটা ঘটনার জন্য খাপ পেতে থাকে। কখন আরেকটি ঘটনা প্রকাশ হবে, তখন তারা এটা নিয়ে গুজব ছড়ানো শুরু করে দিবে। কখন তারা একটা কাহিনীকে আরেকটা কাহিনী বানিয়ে নিজেদেরকে ফেমাস করে তুলবে, সেই প্রতীক্ষায় বসে থাকে। 1 মাস পর মায়ার ফোনের মধ্যে একটা কল আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে কল দিয়েছিল সামিয়া। সামিয়া ফোন কেন দিয়েছে মায়াকে, মায়া তা ঠিক বুঝে উঠতে পারছে না। এর কারণ হচ্ছে জান্নাতের মৃত্যুর পর তারা একে অপরের সাথে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। এর পেছনের কারণ এই নয় যে তারা ভয় পেয়েছে। এর পেছনের কারণ হচ্ছে এটা, তারা যেন কোনো পুলিশের ঝামেলায় না পড়ে। হয়তো অনেকে এটাও বলেছে যে তাদের বান্ধবীরা হয়তো ওর খুনের সাথে জড়িত। ঘটনাটা কতটা সঠিক, কতটা গুজব, সেদিকে তো কেউ তাকাবে না। সবার সামনে কোনো তদন্ত আসলেই সেটা নিয়ে মাথা ঘামানো শুরু করে আমাদের যুগের মানুষ। এই ভয়ে সব বান্ধবীরা নিজে থেকে আলাদা হয়ে যায়। হোস্টেল চালু হয়েছে প্রায় 17 দিন হয়ে গেছে। কেউ এখনো পর্যন্ত হোস্টেলে আসেনি। নিজেদের মন মানসিকতা শক্ত করার পর হোস্টেলে আসবে বলে জানিয়েছে সবাইকে। এই সময়টা চলাকালীন এর মধ্যে মায়া অবাক হলো সামিয়ার ফোন পেয়ে। 1 মাস কোনো যোগাযোগ নেই। তার উপর কেন ফোন দিল ভাবতে ভাবতেই মায়া ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে সামিয়ার কণ্ঠ ভেসে আসলো। কি রে, কি অবস্থা তোর? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আছি কোনো রকম। কোনো রকম কেন? জানিস, জান্নাত আর তানিয়ার মৃত্যুর পেছনে অনেক বড় এক রহস্য লুকিয়ে আছে। কেন, কি হয়েছে? অনেক কিছু দোস্ত। একটি জিনিস তুই খেয়াল করেছিস? ওদের দুজনের মৃত্যুর পিছনে একই রকম ঘটনা আছে। যেমন? ওদের দুজনের মৃত্যু হয়েছে অনেক অস্বাভাবিকভাবে। প্রত্যেকের মৃত্যু হয়েছে কোনো ফ্লোরের উপর। তুই খেয়াল করে দেখ, আমরা একটা ছেলেকে আজ থেকে আরো 7 মাস আগে জোর করে সেক্স করেছিলাম। ওই ছেলেকে কিন্তু আমরা ফ্লোরের উপর রেখে সেক্স করেছিলাম। আবার এদিকে জান্নাত এবং তানিয়ার মৃত্যু ফ্লোরের উপরই হয়েছে। রিয়াজের মাথা ফেটে রক্ত ঝরেছিল। এখানেও তাদের মৃত্যুর পর রক্ত ঝরে ফ্লোর ভেসে যায়। আমরা রিয়াজের গোপনাঙ্গর উপর হামলা চালিয়েছি। এটা তুই খেয়াল করেছিস? ওদের দুজনেরই গোপনাঙ্গের উপর হামলা চালানো হয়েছে। এরপর অস্বাভাবিকভাবে তাদের মৃত্যু হয়েছে। তুই কি বলতে চাচ্ছিস? এসবের পিছনে রিয়াজ আছে? তাকেই তো আমরা এসব করেছি। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি। রিয়াজ ফিরে এসেছে। ওর আত্মা এসে জান্নাত এবং তানিয়াকে মেরে ফেলেছে। বাকি আছে আমরা 6 জন। ধীরে ধীরে সে আমাদের কাছে চলে আসবে। আমি জানি না পরের টার্গেটটা কে হতে চলেছে, তবে এটা বলতে পারি আমাদের মধ্যে আরও একজন কিছুদিন পর মরতে চলেছে। দেখ দোস্ত, তুই এসব বলছিস, হ্যাঁ? আচ্ছা, পরিস্থিতি হিসেবে সবই মেনে নেওয়া যায়, কিন্তু এতটা শিওর কিভাবে হচ্ছিস তুই? মানে এসব যে রিয়াজের কাজ,
সেটা কিভাবে বুঝলি? আমার বাসার পাশে একজন হুজুর আছে। উনি এসব প্রেতাত্মা নিয়ে বিশেষ করে কাজ করে থাকেন। ওনার কাছ থেকে শোনা। আমরা রিয়াজকে মারার পরে আবার ফিরে এসেছে রিয়াজ। হুজুরকে বলেছি এসব কথা, কাউকে না জানাতে। কিন্তু আরেকটা কথা, ওর আত্মা আমাদেরকে মেরে ফেলার জন্য ফিরে আসেনি। ওর আত্মা এসেছে আমাদের সাথে শারীরিক সম্পর্ক করে আমাদেরকে দিনে দিনে দুর্বল করার জন্য। আমাদের সাথে এমনভাবে শারীরিক সম্পর্ক করবে যার কারণে আমাদের শরীরের সমস্ত শক্তি কিছুদিন পর অটোমেটিক চলে যাবে। তারপর সে আমাদেরকে মারতে হবে না। আমাদের শরীরের এমন অবস্থায় হবে যে আমরা নিজেরাই নিজে নিজে মরে যাব। ফাজলামি করিস না। জান্নাত এবং তানিয়া সেদিনই মরেছে, যেদিন তাদের উপর হামলা হয়েছিল। রিয়াজ যদি এভাবে মারতে চায় তাহলে তারা একদিনের মাঝে কিভাবে মরে গেল? আমি তোকে সেটাই বলতে চাচ্ছি। এর পিছনে আরও একটা হাত আছে, আরও একটা আত্মা আছে যে আমাদেরকে মারার জন্য খাপ পেতে আছে। মানে আরো একটা আত্মা? কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। রিয়াজের কাজ রিয়াজ চালাচ্ছে ঠিকই, কিন্তু রিয়াজের পরে আরও একটা আত্মা আছে যে আমাদের উপর হামলা করে। ওরা দুজনে একসাথে হামলা করে এবং টার্গেট একজনকেই করে। একজন একজন করে তারা সবাইকে মারবে। প্রথমে একটি আত্মা আমাদের উপর হামলা করবে, তারপর দ্বিতীয় আত্মাটি এইসব করবে। এসব কি বলছিস? আমি কিছুই বুঝতেছি না। আরেকটা আত্মা আসলো কোথা থেকে? হ্যাঁ, আরেকটা আছে। জান্নাতের মৃত্যুর আগে সে আমাকে সব বলেছিল। একটা অজানা নাম্বার থেকে তার কাছে ফোন আসছিল। ব্যাপারটা আমিও জানতাম, কারণ সেই নাম্বার আমিও দেখেছিলাম। নাম্বারটি হচ্ছে 3063। এই নাম্বারটাই প্রথম জান্নাতের উপর অ্যাটাক করে, মানে ভয় দেখায়। আবার তাকে পঞ্চম তলাও নিয়ে যায়। জান্নাত আমাকে মেসেজ জানিয়েছিল। এইটা ছিল অন্য একজন আত্মা। তারপর জান্নাতের ওই হামলা করার পর রুমের ভেতরে যখন জান্নাত লজ্জায় কষ্টে ঢুকে পড়ে, তারপরে জান্নাতের উপর হামলা করে রিয়াজের আত্মাটি। কিন্তু দ্বিতীয় ধাক্কাতে ওর উপর অ্যাটাক করেছিল সেই রিয়াজ, ওটা নিশ্চিত। কিন্তু প্রথমে যে আত্মাটি জান্নাতের উপর অ্যাটাক করেছিল সে রিয়াজ না, সে হচ্ছে একটা বাচ্চা মেয়ে। আচ্ছা, তুই কি পাগল টাগল হয়ে গেছিস? এখানে বাচ্চা আসলো কোথা থেকে? উফ, এত প্যাচানো কেন সব? সেটা আমি জানি না, তবে রিয়াজের আত্মার সাথে আরেকটা আত্মা আছে যে আমাদের উপর হামলা করেছে। সে একটা বাচ্চা মেয়ে, বয়স মাত্র 6 বছর। কি, 8 বছর? ওই 8 বছরের একটা বাচ্চা আমাদের উপর হামলা করছে? কিন্তু কেন? আমরা তো কোনো 8 বছরের বাচ্চাকে কোনোদিন কিছু করিনি। সেটা তো আমিও জানি না দোস্ত। কিন্তু এই বাচ্চাটি কে হতে পারে? কে সে? কি তার নাম? জানি না রে। এখন এই বিপদ থেকে আমরা বাঁচবো কিভাবে? এর প্রতিরোধ আমি বের করেছি। হুজুরের কাছ থেকে আমি 6টা তাবিজ নিয়ে এসেছি। এ তাবিজটা যতক্ষণ আমাদের সাথে থাকবে ততক্ষণ এই আত্মা দুটো আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আমি আরও বাকি 4 জনকে পাঠিয়ে দিয়েছি এ তাবিজ। তাদেরকেও আমি ফোন দিয়ে এ ব্যাপারে বলেছি। তোকে আমি পাঠিয়ে দিয়েছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তুই তাবিজটা নিয়ে হাতে পড়বি, ভুলেও তাবিজটা খুলবি না, না হলে তোর মৃত্যু নিশ্চিত। ঠিক আছে দোস্ত, আমি তাবিজ নিয়ে আসবো। আর হ্যাঁ, এখন কি সিদ্ধান্ত নিয়েছিস? হোটেলে কি যাবি? হ্যাঁ, আগামী 13 তারিখে সবাই ঢাকা চলে আসিস। সবার হাতে তাবিজ থাকলে ওই আত্মা আমাদেরকে আর কিছুই করতে পারবে না। আমাদের জীবন অনেক বিপদের মধ্যে আছে, তবে তাবিজটা আমাদের হাতে একটানা 3 মাস থাকলে ওই আত্মা দুটো আমাদেরকে ছেড়ে চলে যাবে। আমরা বেঁচে যাব অভিশপ্ত জীবন থেকে। তাই এই 3 মাস আমাদেরকে তাবিজটার সাথে সাথে রাখতে হবে। ঠিক আছে, তাহলে 13 তারিখেই সবাই ঢাকা আসবো। ফোনটা রেখে দেয় মায়া। এসব আত্মা তাবিজে ওরা কেউ বিশ্বাসী ছিল না, কিন্তু কি আর করার। স্বামীয়ার কথা মতো কুরিয়ার সার্ভিসে এসে তাবিজ এসেছিল, সেটা নিয়ে আসে। এরপর তার হাতেও সুন্দর করে বেঁধে ফেলে। এদিকে পিঙ্কিকেও স্বামীয়া ফোন দিয়ে সব কিছু বলে। পিঙ্কিও তাবিজটি হাতে রেখেছে। পিঙ্কির একটা বদ অভ্যেস ছিল, গোসল করার সময় সে নিজের শরীরে একটা সুতো পর্যন্ত রাখে না, কিন্তু এখন তো হাতে তাবিজ। এইটা যদি খোলে তাহলে তার জীবন বিপদে পড়তে পারে। সেজন্য সে তাবিজটা না খুলেই ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো। তাবিজটা হাতে থাকায় ওর কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। ওর মনে হচ্ছে মাত্র 10 মিনিটের জন্য না হয় খুলে রাখি,
এরপর আবার পরে নিব। পিঙ্কি তাবিজ খুলে একপাশে রাখলো। এরপর গোসল করাই মন দেয়। অদ্ভুতভাবে পিঙ্কির সাথে কিছুই ঘটেনি। পিঙ্কি ঠিকভাবে গোসল শেষ করে জামা কাপড় বদলে নেয়, কিন্তু একটা মিস্টেক হয়ে গিয়েছিল। পিঙ্কি তাবিজটা যেখানে রেখেছিল তাবিজটা সেখানেই পড়ে আছে। এরপরে তাবিজটা নিতে সে ভুলে গেছে। পিঙ্কি রুমে এসে স্পিকারে একটা গান চালু দিয়ে নিজে নিজে ডান্স করতে লাগলো। ওর এই ডান্সের পিছনে কারণ আছে, কারণ ওর বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ঠিক হয়েছে। দুই পরিবারের সাথে কথা হয়েছে, কিছুদিন পর তারা এঙ্গেজমেন্ট শেষ করে বিয়ের তারিখ ফেলবে। সেই কারণে পিঙ্কি একটু উৎসাহিত হয়ে আছে। পিঙ্কি ডান্স করতে করতে এক সময় হঠাৎ করে পিঙ্কির হাতের ধাক্কা লেগে টেবিলের উপর থেকে ফুলদানিটা ফ্লোরের মধ্যে পড়ে যায়। ফুলদানি ভাঙার শব্দ শুনে পিঙ্কির আব্বু আম্মু দৌড়ে আসে। পিঙ্কির রুমে দরজাটা নক করতেই পিঙ্কি স্পিকারের ভলিউম কমিয়ে দেয়। দরজার সামনে গিয়ে দাঁড়ায় পিঙ্কি। কি রে, কি হয়েছে? আরে না, ডান্স করছিলাম, তাই হাতে ধাক্কা লেগে ফুলদানিটা পড়ে যায়। আচ্ছা, তুই কি আর মানুষ হবি না? এই বয়সে তুই এখনো পোলাপাউন্ডের মতো আচরণ করছিস। ডান্স করবি কর, তবে আশপাশ ভালো করে দেখে করিস। ঠিক আছে। পিঙ্কি দরজাটা লাগিয়ে দিয়ে আবারও ভলিউম বাড়িয়ে দেয়। এরপর ডান্স করতে করতে হঠাৎ খেয়াল করলো পিঙ্কির পেছন থেকে কেউ তাকে জড়িয়ে তার সাথে ডান্স করছে, কিন্তু পিঙ্কি ব্যাপারটা এড়িয়ে যায়। তার মনে হচ্ছিল ডান্স করতে করতে হয়তো শরীর থেকে যে তাপ বের হচ্ছে সেই তাপ অনুভব করে সেরকম কিছু ভাবছে। কিন্তু এই মন মানসিকতা পাল্টে দিয়ে কিছুক্ষণ পর খেয়াল করলো ওর গলার মধ্যে কারো ঠোঁটের স্পর্শ। পিঙ্কি দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এরপর আর চোখে গলার দিকে তাকিয়ে দেখে গলা বেয়ে রক্ত ঝরছে। পিঙ্কি ব্যাপারটা দেখে চমকে যায়। এরপর হাতের দিকে তাকিয়ে দেখে হাতে তাবিজ নেই। ভুলে গেছে তাবিজটা সে বাথরুমে রেখে এসেছে। ভয়ে পিঙ্কি দৌড়ে বাথরুমের দিকে যাবে, তখনই পিঙ্কি হোঁচট খায়, যেন কেউ তাকে ধাক্কা দিয়েছে। পিঙ্কি ফ্লোরের মধ্যে পড়ার সাথে সাথে ওর হাত থেকে মোবাইলটা উড়ে গিয়ে দেওয়ালের সাথে আঘাত খায়। আঘাতেই মোবাইলটা ভেঙে চুরমার হয়ে যায়। পিঙ্কি আবার ফ্লোর থেকে উঠে যাবার সময় আগের মতো হাতের আঘাত খেয়ে টেবিলের উপর থেকে পিঙ্কির মেকআপ বক্স পড়ে ফেটে যায়। এই আওয়াজটা ওর আব্বু আম্মুর কান পর্যন্ত গেছে, কিন্তু তারা ভাবছে হয়তো মেয়েটি আগের মতো ডান্স করতে করতে ফুলদানির মতো কিছু একটা ফেলে দিয়েছে। সেজন্য তারা আর রুমের দিকে এগোয়নি। পিঙ্কি জোরে জোরে চিৎকার করতে যাচ্ছে, কিন্তু পারছে না। ফ্লোরের মধ্যে যেভাবে পড়ে আছে ঠিক সেইভাবে শোয়া থেকে উঠতে পারছে না। ওর হাতটা যেন কেউ ফ্লোরের সাথে চেপে ধরে আছে। এমন সময় খেয়াল করলো পিঙ্কির প্রাজ্য কেউ ধরে টানছে। পিঙ্কি আবার চোখ বড় করে দাঁত কামড়াতে লাগলো। সে হয়তো বুঝতে পেরেছে কি হতে যাচ্ছে। এরপর অদ্ভুতভাবে পিঙ্কি নিজের শরীরকে হালকা আবিষ্কার করে। তারপর আবার ফ্লোর থেকে উঠে দৌড় দেওয়ার সময় এক অদৃশ্য বাতাসে উড়ে গিয়ে বেডের উপর পড়ে। কেউ যেন তার হাত পা দুটো বেডের সাথে আটকে রেখেছে। পিঙ্কির শরীরে কোনো শক্তি নেই। যেমন সে নড়াচড়া করতে পারছে না, তেমনিভাবে চিৎকারও করতে পারছে না। এরপর পিঙ্কি খেয়াল করে ওর গেঞ্জিটা মাঝ বরাবর ধীরে ধীরে ফেটে যাচ্ছে। গেঞ্জি এভাবে ছিঁড়ে যাওয়ার কারণ সে বুঝতে পারে, কারণ সে বুঝতে পেরেছে এইটা রিয়াজ। পিঙ্কি মুখে আওয়াজ করতে না পারলেও মনে মনে অনুরোধ করছে, রিয়াজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করো। কিন্তু পিঙ্কির অনুরোধটা যেন তার মুখের ভিতরেই রয়ে যায়, কারো কান পর্যন্ত পৌঁছয়নি। পিঙ্কির গেঞ্জিটা অবশেষে চিরতে চিরতে পুরো খুলে যায়। পিঙ্কির পুরো নগ্ন দেহ বেঁধে পড়ে আছে। অনুভব করলো ওর স্তনে কেউ কামড় বসাতে লাগলো। রক্তে ভিজে যাচ্ছে পিঙ্কির স্তন। পিঙ্কি চিৎকার করার শক্তি একেবারে জন্যেও যেন ফিরে আনতে পারছে না। পিঙ্কি আবার খেয়াল করলো তার গোপন অঙ্গ ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। পিঙ্কি এবার আরো ভালো করে বুঝেছে রিয়াজ তার আসল কাজটা শুরু করতে যাচ্ছে, কিন্তু পিঙ্কির অনুরোধটা যেন তার মুখের ভিতরে রয়ে যায়, কারো কান পর্যন্ত পৌঁছয়নি। এদিকে পিঙ্কির গেঞ্জিটা অবশেষে ছিঁড়তে ছিঁড়তে পুরো খুলে যায়। পিঙ্কির পুরো নগ্ন দেহ বেডে পড়ে আছে। অনুভব করলো ওর স্তনে কেউ কামড় বসাতে লাগলো। রক্তে ভিজে যাচ্ছে পিঙ্কির স্তন।
পিঙ্কি চিৎকার করার শক্তি একেবারে জন্যেই যেন ফিরিয়ে আনতে পারছে না। পিঙ্কি আবার খেয়াল করলো তার গোপনাঙ্গ ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। পিঙ্কি এবার আরো ভালো করে বুঝেছে রিয়াজ তার আসল কাজটা শুরু করতে যাচ্ছে। পিঙ্কি অনুভব করলো একটা গরম নিঃশ্বাসের বাতাস তার পুরো শরীর পেয়ে যাচ্ছে। পিঙ্কি আরো বুঝতে পারে তার শরীরটা আগের থেকে অনেকটাই ওজন হয়ে গেছে। প্রায় 50 থেকে 60 কেজি কোনো বস্তু তার উপরে পড়ে আছে। পিঙ্কি নড়াচড়া তো করতে পারছেই না, তার উপর ওর শরীরের উপর এভাবে হামলা চলছে। সমস্ত শরীর রক্তে ভিজে গেছে, স্তন দুটি যেন রক্তে লাল হয়ে গেছে। ওর পেট বেয়ে নাভির মধ্যে রক্ত জমাট বাঁধছে। এতক্ষণ পরে পিঙ্কি মৃত্যুর নিঃশ্বাস ফেলা শুরু করে দেয়। পিঙ্কির চোখ দুটো ঠিক সেইভাবে বড় বড় হয়ে গেছে যেভাবে রিয়াজের উপর হামলা করার সময় রিয়াজের চোখ বড় হয়ে গিয়েছিল। পিঙ্কি অনুভব করতে লাগলো রিয়াজকে দেওয়া সেই কষ্টগুলো, রিয়াজ কতটা আঘাত পেয়েছে সবগুলো ধীরে ধীরে অনুভব করতে পারছে পিঙ্কি। আজ রাত 8টার দিকে এক যুবতী মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। যাকে তারা মেরেছে আমরা তার বিচার চাই, তাকে কঠিন ও কঠিনতম শাস্তি দেওয়া হোক। স্ট্যাটাস শুরু হয়ে গেছে ফেসবুকে, আবার গরম হয়ে গেছে সেইভাবেই ফেসবুকের নিয়ম কানুনগুলো। আগে যেভাবে করে এসেছিল, কি লাভ হচ্ছে সবার এসব স্ট্যাটাস দিয়ে? তারা কি পেরেছে পিঙ্কিকে বাঁচাতে? তারা কি পেরেছে রিয়াজকে বাঁচাতে? কেন শুধু শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে মৃত ব্যক্তিদের অসম্মান করে সবাই? কেন বারবার একটা অবিচার অন্যায় কাজকে প্রশ্রয় দিয়ে ফেলি আমরা? কেন কেন করি আমরা এইরকম? এর জবাব কি আমাদের কারো কাছে আছে? এখানে পিঙ্কিকে যদি কেউ সত্যি সত্যি ধর্ষণ করে মেরে ফেলতো তাহলে স্ট্যাটাসটার সঠিক ব্যাখ্যা পাওয়া যেত। কিন্তু পিঙ্কিকে তো কোনো মানুষ করেনি, ধর্ষণকারী হচ্ছে রিয়াজের আত্মা। তবে কেন তারা স্ট্যাটাস দিল যে কোনো ধর্ষণকারী তাকে মেরেছে? সে ধর্ষণকারীকে কোন একটা মানুষকে উদ্দেশ্য করেছিল ওরা? এভাবে তাদের সন্দেহকে দাম দিয়ে পুলিশ ধরে নিয়ে যায় ওই এলাকার যুবক ছেলেদের। সন্দেহ পড়ে সেই সব ছেলেদের উপর যেসব ছেলেরা এলাকার মধ্যে হয়তো সবার কাছে খারাপ হিসেবে পরিচিত, আবার হয়তো সেই মেয়ের পিছনে কিছু ছেলেরা ঘুরঘুর করত, অথচ তাকে কখনো স্পর্শ পর্যন্ত করেনি। সন্দেহটা পড়েছে তাদের উপরেই। তাহলে আমাদের স্ট্যাটাস, আমাদের ভাইরাল পৃথিবী কি পেরেছে এসবের বিচার করতে? মৃত্যুর খবরটাকে গিয়ে পৌঁছয় বাকি 5 জনের কাছে। সামিয়া এবার বেশ অবাক হয়ে যায়। তার মানে কি তাবিজ কাজ করেনি? সামিয়া ব্যাপারটাই চুক্তি দাঁড় করাতে চেষ্টা করে। এরপর সে নিজেই পিঙ্কির লাশের ছবিগুলো ফেসবুক থেকে ডাউনলোড করে দেখে। দেখল যে পিঙ্কির হাতের মধ্যে কোনো তাবিজ নেই। তার মানে পিঙ্কি কি নিজে থেকেই তাবিজটা খুলেছিল নাকি খোলা হয়েছিল? পিঙ্কির মৃত্যুর পরে বাকি 5 জন আতঙ্ক খেয়ে যায়। 3 দিন পর তাদের কলেজে আসার কথা। সবাই মিলে যেহেতু প্ল্যান করেছিল তো এটা আর মিস্টেক করা যাচ্ছে না। ওদের সবার বাড়ি যে এক জায়গায় তা কিন্তু নয়, এক একজনের বাড়ি এক এক অঞ্চলে। কিন্তু তাদের থেকে একজনের মৃত্যুতে বাকিদের রিয়াকশনটা আরো শক্ত হয়, তারা আরো ভয় পেয়ে যায়। এভাবে কেটে যায় 2 দিন। 3 দিনের মাথায় বাকি 4 জন এসে ঢাকায় পৌঁছয়। মায়া আগে থেকে ঢাকা তার এক বান্ধবীর বাসায় ছিল। গ্রামের বাড়িতে যায়নি মায়া, ওর নাকি ইচ্ছে হচ্ছিল না, সেজন্য গ্রামের বাড়িতে যায়নি। রিয়া, প্রিয়া, সুমাইয়া, সামিয়া সবাই আবার একত্রিত হয়ে হোস্টেলের মধ্যে। 5 জনই খুব আতঙ্কে আছে, খুব ভয় পেয়ে আছে। কি থেকে কি হচ্ছে ওইটা ওদের কল্পনার বাহিরে। তাবিজগুলো সবাই সবার হাতে শক্ত করে বেঁধে রেখেছে যেন কোনো সমস্যা না হয়। কিন্তু কি লাভ? কখন কোথা থেকে এসে কিভাবে এইটা করে সেটা তো বলা যায় না। এভাবে কেটে যায় আরো 1 সপ্তাহ। ব্যাপারটা ছড়িয়ে ছিটকে পড়ে পুরো বাংলাদেশ। সবার মুখে মুখে পিঙ্কি আর পিঙ্কি। পিঙ্কির নগ্ন ছবিও ভাইরাল। ওর নামে যেমন বদনাম এবং তেমন সুনাম। অনেক লোক শোকাহত জানায়, আবার অনেক দোষ চাপাচ্ছে। কেউ বলছে হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য, আবার কেউ বলছে সে নিজেই নিজের মরণের সাথে এক ছিল। এভাবে একটার পর একটা গুজব ছড়াচ্ছে তো ছড়াচ্ছেই। হোস্টেলে আসার বরাবর 18 দিন পর সুমাইয়ার জন্মদিন। সুমাইয়ার জন্মদিনের পার্টিতে বাকি 4 জন এসেছে। গ্রামের বাড়িতে জন্মদিন পালন করতে পারেনি, কারণ কিছুদিন আগে গ্রাম থেকে এসেছিল। সেজন্য ওরা জন্মদিন সেলিব্রেট করার জন্য হোস্টেলের মধ্যে একটা রুম নিয়ে নিয়েছিল।
5জন ছিল ওখানকার এক শক্তিশালী গ্রুপ। 3জন মারা গেছে। কোথায় তাদের ব্যবহার ধীরে ধীরে ভালো হবে তা কিন্তু না। মারা যাবার 1 বা 2 সপ্তাহ পর পরই তারা যেন সবই ভুলে যায়। এর পিছনের কারণটা খুবই সহজ। কারণ যে 3জন মরেছে সে 3জনই তো তাদেরই মতো। তাদের থেকে তো একটু ভালো না যে তাদের মতো তাকে মনে রেখে লাভ কি? মনে রাখবে তাদের যে তাদের চেয়ে উচ্চ লেভেলের। উদাহরণ দিয়ে বলতে গেলে রিয়াজের কথা বলতে হয়। কারণ রিয়াজের ব্যবহারের দিক দিয়ে রিয়াজ ছিল সবার থেকে উপরে। আজ সবার মৃত্যুর পিছনে তার দায়ী রিয়াজকেই করছে। প্রকাশিত হচ্ছে এটাই রিয়াজের কথা এখনো তারা বলতে বাধ্য। যাই হোক, জন্মদিনের সময় সবাই এসেছে, হাতের মধ্যে একটা বড় গিফট নিয়ে। সুমাইয়া অবাক হয়, এত টাকা দিয়ে এরকম জিনিস গিফট দেওয়ার মতো এরা না। অবশ্য এখানে সুমাইয়ার লাভ নেই, ফায়দা হচ্ছে ওই 4জনের। টাকাটা তাদের নিজের না, সুমাইয়ার জন্মদিনের কথা বলে বয়ফ্রেন্ডের থেকে গিফটটা কিনে নিয়েছিল। ব্যাপারটা যেন জানতে না পারে সেজন্য তারা আগে থেকেই প্ল্যান করেছে যে কোনটা কত করে ক্রয় করেছে ওটা সুমাইয়াকে বলবে না। রাত 12টায় কেক কাটার সময় যাবে। এর আগে সুমাইয়া ফ্রেশ হতে বাথরুমে যায়। সবাইকে রুমের হোস্টেলে রেখেই সুমাইয়া চলে যায় বাথরুমে। একটু ফ্রেশ হয়ে এসে নতুন জামা কাপড় পরবে সেই উদ্দেশ্যে। সামিয়া ব্যাপারটা লক্ষ্য করার সাথে সাথে মাথার মধ্যে একটা কল্পনা শক্তি জেগে উঠল। কি, একটু পরে যে কেক কাটতে যাবে সে এখন বাথরুমে যাচ্ছে কেন? পাশে তো ফ্রেশ হওয়ার রুম ছিল, সেখানে নিজেকে ফ্রেশ করে নিয়ে আসতে পারত। এত দূর বাথরুমে যাওয়ার কারণ কি? এইটা কি সে নিজেই গেছে নাকি তাকে নেওয়া হয়েছে? সামাইয়ার চিন্তার মধ্যেই হঠাৎ এক চিৎকারের আওয়াজ শুনতে পায় সবাই। এতই জোরে আওয়াজটা ছিল যে সবার কানের পর্দাটা যেন প্রায় ফেটেই গেছে। ভয় পেয়ে সবাই ভয় রুম থেকে দৌড়ে বাহিরে এসে দাঁড়ায়। গিয়ে দেখে বাথরুমের নিচ দিয়ে রক্ত বের হচ্ছে। ব্যাপারটা অস্বাভাবিক মনে হলেও কারোরই বিশ্বাস হচ্ছে না যে ভিতরে কিছু হয়েছে। তাদের চোখের সামনে থেকে একটু আগে ভালো একজন মানুষ হিসেবে সুমাইয়া বাথরুমে প্রবেশ করেছে, এর মধ্যে তার সাথে আবার কি হয়ে গেল? সবাই হতাশ হয়ে বাথরুমের সামনে যায়। দরজা ভিতর থেকেই লক করা। বাধ্য হয়ে দরজার লক লাথি মেরেই খুলতে হয়েছে। বাথরুমের দরজাটা খুলেই তারা দেখল সুমাইয়ার নগ্ন দেহ বাথরুমে পড়ে আছে। বাকিদের মতো সুমাইয়ার মৃত্যুটাও তেমন ভাবেই হয়েছে যেভাবে আরো 3জনের হয়েছিল। সুমাইয়ার স্তন রক্তে রক্তাক্ত হয়ে পুরো লাল হয়ে আছে। স্তনের রক্তগুলো ছড়িয়ে যেন তার বাকি অংশ ভিজে একাকার। চোখ দিয়ে অঝোর ধারায় রক্ত বের হচ্ছিল সুমাইয়ার। সামিয়া এবং প্রিয়া দৌড়ে এসে সুমাইয়াকে ধরাধরি করে বাথরুম থেকে বের করে। বাহিরে আনবার সাথে সাথেই ছবি তোলা প্লাস ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে। বাকি 4জনেই সবকিছু মন দিয়ে লক্ষ্য করে। হিসাব তো কিছুতেই মিলছে না কারো। হিসাব মেলানোর জন্য তারা ভেবে দেখল সুমাইয়া তো সেভাবেই মরেছে যেভাবে আরও 3জনের মরণ হয়েছিল। ফ্লোর, রক্ত, ধর্ষণ, বাথরুম সবকিছু মিলে যাচ্ছে। সবাই বুঝতে পেরেছে রিয়াজ এখানে এসেছিল, সাথে রহস্যময় এক বাচ্চা। তখনই প্রিয়ার মাথায় একটা ব্যাপার কড়া নাড়ল। সুমাইয়ার হাতে তো তাবিজ ছিল, তাহলে মরল কিভাবে? প্রিয়া ব্যাপারটা সামিয়াকে জানায়। সামিয়া প্রিয়ার কথা শুনে জলদি করে সুমাইয়ার উপর থেকে সাদা কাপড়টা সরায়। সরানোর সাথে সাথেই তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সুমাইয়ার হাতের মধ্যে তাবিজ নেই। এবার তারা সন্দেহ করছে হয়তো রিয়াজ মারার আগে কোনো না কোনো কৌশলে আগে তাবিজটা খুলে নেয়, কিন্তু সেখানে কিছু বলেনি তারা। কারণ অনেকে হয়তো সন্দেহ করবে যে ওর মৃত্যুর ব্যাপারে এরা এত ভালো করে জানে কেমনে, তার মানে ওর সাথে জড়িত সবাই। ওরা আর কাউকে কিছু বলেনি, কিন্তু তারা কিছু না বললেও বন্ধ থাকেনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়া। সেই গুজব আবার শুরু হয় অনেক রূপে। এভাবে আরও কিছুদিন গরম হয়েছে ফেসবুক। নতুন টপিক খুঁজে পেয়ে কেউই আর চুপ রইল না। এবার ওরা 4জন খুব বেশি সতর্ক হয়ে যায়। তাবিজটা খুলছে কিভাবে এইটা যদি তারা জানতে পারতো তাহলে হয়তো সেটুকুর সাবধানতাও মেনে চলতো। কিন্তু আপনাদের মনে তো খটকা লেগেই আছে যে সুমাইয়ার তাবিজ কিভাবে খুলছে, ওর মরণ হলো কেমনে। হ্যাঁ, তাহলে শুনুন। সুমাইয়ার হাত থেকে তাবিজ খোলার কারণ অবশ্যই আছে। এর পিছনের কারণ ও নিজে ওর বাড়িতে সবসময় গোসল করার টাইমেও তাবিজের দিকে তাকিয়ে থাকতো।
আর মনে মনে ভাবে, আমার এত সুন্দর চেহারা, এত সুন্দর চামড়ার উপর এরকম একটা তাবিজ পরে আছে। এইটা ওর অসহ্য মনে হতো, কিন্তু তাবিজ বাঁধার স্থানে ফ্রেশ করতে পারতো না বলে তাবিজ ফেলে দেওয়ার সিদ্ধান্তে আসে সে অনেকবার। তবে রিয়াজের ভয়ে তার করা হচ্ছে না। কিন্তু কি করবে, জীবন বাঁচানোর জন্য তাবিজ রাখা বাধ্যতামূলক। এইটা সে আর বেশি দিন টিকিয়ে রাখতে পারেনি। ওর জন্মদিনের সময় ও ভাবলো আজকে না হয় গোসল করার সময় তাবিজটা খুলবে। ইচ্ছে আছে খুব ভালোভাবেই ও স্নান করে জন্মদিনের কেক কাটবে, কিন্তু কেক কাটা হলো না, কাটা হলো ওর দেহটা। ধীরে ধীরে মুছে যায় সুমাইয়ার নাম। সুমাইয়াও হয়ে যায় এক হারিয়ে যাওয়া বস্তুর মতো। সবাইকে অবাক করে দিয়ে একদিন ভোর সকালবেলা একটা অবাস্তব ঘটনা ঘটে যায়, যে ঘটনা দেখে হোস্টেলের দারোয়ান থেকে প্রিন্সিপাল স্যার পর্যন্ত অবাক হয়ে যায়। সবার চোখ ছানা পড়া হয়ে যায়। নিজের চোখ যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না। সবার মনে মনে একটাই কথা, ওরা কি আত্মা? আরও এক নতুন রহস্য কি প্রকাশ হতে যাচ্ছে, যা আমিও জানি না। কারণ আমি তো নেক্সট পর্বেতে বলবো। এর আগে আপনাদের মতামত জানান, কেমন হলো বা কি হবে, হয়েছেই বা কি। রিয়ার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। মায়া, প্রিয়া আর সামিয়া হাঁ করে তাকিয়ে আছে। ওরা নিজের স্থান থেকে নড়তে পারছে না। সে শক্তিটাও ওরা হারিয়ে ফেলেছে কোনো এক অজানা মায়ায়। চোখের পলকেই বাচ্চা ছেলেটি এক দৌড়ে পালিয়ে যায়। বাতাসের গতিতে বাচ্চাটি হারিয়ে যায় ঝাপসা অন্ধকারের মধ্যে। এবার মায়া, প্রিয়া আর সামিয়া নিজেদের মধ্যে ফিরে আসে। হতবাক হয়ে আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে রিয়াকে ধরে। রিয়ার জনি থেকে অনেক বেশি রক্ত ঝরছে। মায়া জোরে চিৎকার করতে করতে কান্নায় ভেঙে পড়ে। সাথে প্রিয়া আর সামিয়াও কান্না করতে থাকে। এখন প্রশ্ন, রিয়ার কাছে তাবিজ ছিল, তবে রিয়াকে স্পর্শ করেছে কিভাবে একটা অশরীরী? তাছাড়া ওদের জানা মতে বাচ্চাটি একটি মেয়ে। এখানে ছেলে আসলো কোথা থেকে? রহস্যকৃত হয়ে আছে সবকিছু। ওরা রিয়াকে কোলে নিয়ে অনেকক্ষণ কান্না করলেও বেশিক্ষণ সেখানে থাকার সুবিধে ঠেকেনি। ওরা রিয়ার লাশ সেখানেই ফেলে চলে আসে গাড়িতে। ডান বাম না তাকিয়ে নোয়াখালী সেই কবিরাজের কাছে যেতে লাগলো। মায়া ড্রাইভিং করলেও কান্না করতে করতে হতাশ হয়ে পড়ে। কিছুক্ষণ পর সামিয়া আবার গাড়ি চালায় এবং তারপর প্রিয়া। অবশেষে তারা পৌঁছে যায় সেই কবিরাজের বাড়িতে। বাড়ির সামনে এসে প্রিয়ার ডাক। বাড়িতে কি সুমন ভাই আছেন? কোনো সারা শব্দ নেই। বাড়িতে কেউ আছেন? প্লিজ একটু বের হয়ে আসুন, আপনার সাথে একটু কথা আছে। একটু পর খটখট করে দরজা খোলার শব্দ শুনতে পায় তারা। দরজা খুলে এক বৃদ্ধস্ব লোক বের হয়ে আসে ভিতর থেকে। মায়া, প্রিয়া আর সামিয়া ওনার দিকে তাকিয়ে আছে। লোকটি অনেকটাই বৃদ্ধ। উনি আবার তাদের হেল্প করবে ভাবতেই মনে মনে হাসতে থাকে প্রিয়া। এই মেয়ে, আমি দেখতে বৃদ্ধ হতে পারি, তবে আমার ভিতরে এখনও সেই শক্তি আছে যে শক্তি বর্তমান যুগের একটা 20 বছর ছেলের মধ্যেও নেই। বুড়োর কথা শুনে ওরা তিনজনই চমকে যায়। প্রিয়া অবাক হয়ে গেছে। ওর মনের কথা উনি বুঝতে পেরেছে কিভাবে? চিন্তার বাঁধ ভেঙে বুড়ো বলে ওঠে, এই ভোর সকালে তোমরা আমার কাছে এসেছো, এটা তো তোমরা 3 জন ছাড়া আর কেউ জানে? না হুজুর, আমাদের সাথে আরেকজন ছিল। সে এখানে আসার কথা শেষ না হতেই বৃদ্ধ বলে উঠল, মারা গেছে, তাই তো? আরে আপনি কি করে জানেন? আত্মা নিয়ে খেলা করা আমার কাজ। সবই জানি আমি। তোমাদের কি বিপদ সেটাও জানি আমি। তবে হ্যাঁ, এই বিপদ থেকে তোমাদের বাঁচতে হলে অনেক কষ্ট করতে হবে। তোমরা একটা নয়, 3টা খুন করেছো, আর এরা 3 জনই শক্তিশালী আত্মা হয়ে গেছে। 3 জন মানে? প্লিজ হুজুর, আমাদের বলুন কি হয়েছে, কিভাবে আমরা 3টা খুন করেছি। আমাদের জানা মতে তো শুধু রিয়াজের নামে একজনকে আমরা খুন করেছি। আর কে কে আছে? লজ্জা করে না তোমাদের? একটা নিষ্পাপ ছেলেকে এই পৃথিবী থেকে হারিয়ে ফেলেছো তোমরা। মাথা নিচু করে মায়া উত্তর দিল, আমরা ভুল করেছি হুজুর, আপনি আমাদের রক্ষা করুন প্লিজ। আমরা আমাদের জীবন ভিক্ষা চাচ্ছি আপনার কাছে। এই বলেই হাত জোর করে মায়া হাঁটু মাটিতে ফেলে বসে কান্না করতে থাকে। হুজুরের মন কিছুটা গলে যায়। এমনিই কারো কষ্ট চোখের সামনে উনি সহ্য করতে পারে না। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করতে পারি, তবে জীবন আমার কাছে নয়, ওপরওয়ালার কাছে ভিক্ষা চাও। সে যদি চাই
তবে আত্মা কেন? কোনো শক্তি তোমাকে কিছু করতে পারবে না। আমরা মানুষেরা শুধু ওসিলা। এখন আমাদের কি করতে হবে বলুন হুজুর? তোমাদের হাতে তাবিজ ফেলে দাও। কিন্তু হুজুর, জানি আমি, কিন্তু এটা কোনো কাজের নয় এখন। রিয়ার হাতে তাবিজ থাকা সত্ত্বেও সে মারা গেছে। এর কারণ হচ্ছে তাবিজটা শুধু সেই রিয়াজের আত্মা আর বাচ্চা মেয়েটির আত্মা থেকে বাঁচতে রক্ষাকারী ছিল, সেই বাচ্চা ছেলেটির জন্য নয়। বাচ্চা ছেলেটি কে হুজুর? বলছি, এখন আমরা সকল আত্মাকে ডাকবো। তোমরা ঘরে আসো, সব রহস্য এখনই বের হবে। ওকে হুজুর। সবাই মিলে হুজুরের রুমে চলে যায়। হুজুর আগে থেকেই বাসায় সব রেডি করে রেখেছিল। হুজুরের ঘরের বর্ণনা হচ্ছে, পুরো ঘরে হুজুর একাই থাকে, ওনার বউ ছেলে মেয়ে কেউ নেই। ছিল না বললে ভুল হবে, উনি আত্মা নিয়ে গবেষণা করেন বলে ওনার বউ ছেলে মেয়ে সবাই চলে যায় ওনার শ্বশুর বাড়িতে। উনিও আত্মাদের ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে। সেই থেকে ওনার সাথে ওনার স্ত্রী এবং সন্তানদের কোনো যোগাযোগ হয়নি। হুজুরের পুরো ঘরে একটাই রুম। রুম বলতে ওনার ঘরে এক্সট্রা কোনো রুম নেই। হুজুরের পুরো ঘরে একটি রুম থাকার কারণে পুরো ঘরের ভিতরটা একটা স্টেডিয়ামের মতো দেখা যাচ্ছিল। হুজুর ঘরের মাঝখান বরাবর একটি কুণ্ডলী এঁকে নেয়। কুণ্ডলী বলতে নিজেদের মন্ত্র পড়া কোনো অক্ষর বা চিহ্ন, একে একে একটি নির্দিষ্ট অবস্থান। হুজুর সেই আঁকি ছুকির চারপাশে লাল রঙের কিছু পাউডার দিয়ে রেখা এঁকে নেয়, একটা গোলাকার রেখার মতো। সেই গোলাকার বৃত্তের এক পাশে হুজুর নিচে বসে, আর অপর পাশে প্রিয়া, মায়া আর স্বামীয়া বসে পড়ে। হুজুর চোখ বন্ধ করে কি যেন করতে থাকে মনে মনে। ওরা তিনজন হুজুরের দিকে তাকিয়ে আছে, ভাবতে পারছে না কিছুক্ষণ পর আসলে তাদের সাথে কি হবে। একটা ভয় তাদের ভিতর কাজ করতেই থাকে। রিয়াজ কি এসে তাদের এখানে মেরে ফেলবে না তো? ওদের কল্পনাপ্রবণ বাঁধ ভেঙে পুরো রুমে অন্ধকার নেমে আসে। অবাস্তব হলেও সবকিছু বাস্তবে পরিণত হতে থাকে। হুজুর চোখ মেলে চড়ে চড়ে পড়তে থাকে। ভূত প্রেতাত্মা, করবি না চালাকি, ডাকছি আমি তোদের সবাইকে, দিবি না ফাঁকি। আমি ধরছি তোদের লেজ, বাড়াবি না তোদের তেজ, জলদি এসে ধরাতে নিঃশক্তিতে, ভয়ঙ্কর রূপ বাদ দিয়ে বসে যা কুণ্ডলিতে। হুজুরের এই মন্ত্র পড়ার সাথে সাথে পুরো রুম অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। কুণ্ডলীর মাঝখানে শুধু লাল রঙের একটা আলো দেখা যাচ্ছে। সেই আলো ছাড়া রুমের ভিতর নিচের দেহ নিচেই দেখতে পারছে না কেউ। আলোটা হুট করে মায়ার দেহে প্রবেশ করে। মায়া হঠাৎ করে জোরে জোরে হাসতে থাকে। প্রিয়া আর স্বামীয়া ভয় পেলেও হুজুরের কথা মতো জায়গা থেকে নড়াচড়া করছে না। হুজুর জোর গলায় মায়ার দিকে তাকিয়ে প্রশ্ন করতে শুরু করে। কে তুই? রিয়াজ, রিয়াজ হোসেন ইমরান আমি। একটা ভয়ঙ্কর কণ্ঠে হাসতে থাকে মায়া। তবে মায়ার ভিতর এখন আর মায়া নেই, ও তো অন্য কেউ হয়ে গেছে। মায়ার কণ্ঠস্বর এখন অন্য রকম হয়ে গেছে, অর্ধেক পুরুষ কণ্ঠ আর অর্ধেক মেয়ে কণ্ঠ। হুজুর আবার প্রশ্ন করল, ওদের ক্ষমা করছিস না কেন? ওরা তো অনেক ক্ষমা চেয়েছে, ওদের ভুল ওরা বুঝতে পেরেছে, এবার তো ওদের ক্ষমা করে দে। আমিও তো অনেক অনুসূচক কথা বলেছি তাদের, আমাকে কি ছেড়েছে? ছাড়বো না, ওদের কাউকে ছাড়বো না, এক এক করে সবাইকে মারবো। আমার সাথে বাকি দুজনে তাদের মারবে। কজন কাটকাবে? বেটা 2 বছর কবিরাজ। শোন, তোর সাথে বাকি দুইজন কে কে? ওরা যখন আমার লাশ ফেলে দেওয়ার জন্য ময়লা ফেলার জায়গায় যায়, তখন সেখানে একটা বস্তির মেয়ে পচা খাবার খুঁজছিল। এক মায়ের এক ছেলে ছিল, সে মাত্র 8 বছর, সে বাচ্চার বয়স। ওরা আমার লাশ ছুঁড়ে ফেলার সাথে সাথে আমার লাশ বসাসহ উড়ে পড়ে সে বাচ্চার উপর। বাচ্চারা নিজেকে বাঁচানোর জন্য অনেক কষ্টে আমার লাশ ওর উপর থেকে সরিয়ে নেয়। একটা 8 বছরের বাচ্চার পক্ষে আমার লাশ সরানো অনেক কষ্টকর হয়ে গেছিল। মারা যাওয়ার পর আমার লাশ হয়ে যায় আরও ভার। তবু বাচ্চাটি অনেক কষ্টে আমার লাশ সরিয়ে দেয়, কিন্তু লাশটি সরাতে অনেকটা দেরি হয়ে গেছিল। দেরি হয়েছিল মানে? লাশ সরিয়ে মেয়েটি যেই বের হয়েছে, ততক্ষণে এটা ময়লার ট্রাক এসে মেয়েটির উপর সকল ময়লার বস্তা ফেলে দেয়। মেয়েটির ধরপড় করতে করতে অবশেষে সেখানে জীবন হারায়। বস্তির ময়লা জুতে এটি ময়লা হলেও ওর চেহারা ছিল ফুলের মতো আকর্ষণীয়। সে পৃথিবীর মায়া ত্যাগ করে পারে সময় ও পারে, ছাড়বে না, সে সবের শাস্তি পাবে। বলেই কান্না করতে থাকে মায়া। ও সরি, ওটা রিয়াজের আত্মা, যে এখন মায়ার শরীরে অবস্থান করছে।
আর বাচ্চা ছেলেটিকে তোর পিছনে যে দাঁড়িয়ে আছে সে। মানে? তাকিয়ে দেখ আগে। হুজুর পিছনে তাকাতেই সেই বাচ্চা ছেলেটিকে দেখতে পায়। চোখ দুটি গাঢ় লাল, মুখের চামড়া পচে প্রায় অর্ধেক ঝরে গেছে। পেটের ভিতর সকল মাংস, হাড্ডি আর পাকস্থলী দেখা যাচ্ছে। হুজুর কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটি দৌড়ে এসে হুজুরের একটি চোখ তুলে ফেলে। অন্ধকার একটি হইচই করা রুমের ভিতর ঘটে যাচ্ছে এক অবাস্তব ঘটনা, যা মানুষেরা বিশ্বাস করে না। এদিকে হুজুরের চোখ তুলে ফেলার কারণে হুজুর ধরপড় করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। প্রিয়া আর স্বামীয়া হুজুরের এমন অবস্থা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এদিকে মায়া চড়ে চড়ে পৈশাচিকভাবে হাসছে। স্বামীয়া চিৎকার করতে করতে কিছুক্ষণের মধ্যে সেখানেই জ্ঞান হারায়। এবার প্রিয়া হয়ে যায় একা। প্রিয়া না পারছে মায়াকে কিছু বলতে, আর না পারছে নিজে কিছু করতে। প্রিয়া হাউমাউ করতে করতে হঠাৎ খেয়াল করে হুজুর শোয়া থেকে উঠে দাঁড়ায়। প্রিয়া কিছুটা আস্থা পেয়ে দৌড়ে এসে হুজুরের পিছনে দাঁড়িয়ে পড়ে। হুজুর এক চোখের মধ্যে ওনার নিজের ব্যাগ থেকে কিছু পাউডার নিয়ে চোখে লাগিয়ে নেয়। এইটা চোখ ভালো করার জন্য না, চোখের যন্ত্রণা থেকে বাঁচার জন্য। অবশ্য আর একটা কিছু। হুজুর আশেপাশে তাকিয়ে দেখে বাচ্চা ছেলেটি রুমে নেই। প্রিয়া ওনার পাশে দাঁড়িয়ে আছে, আর স্বামীহা পড়ে আছে মাটিতে। হুজুর তড়িঘড়ি করে আরও কিছু পাউডার রুমে ছিটকে দেয়, যেন কোনো অশরীরী সেই পাউডার অতিক্রম করে ভিতরে প্রবেশ করতে না পারে। হুজুর আবার মায়াকে প্রশ্ন করে, আমার এক চোখ গিয়েছে তো কি হয়েছে? অন্য চোখ এখনো আছে। তুই যতই চাল চালিস না কেন, আমার থেকে রেহাই পাওয়া অসম্ভব। গত 35 বছর ধরে এই কাজ করে আসছি আমি। এবার বল, ছেলেটাকে? শোন 2 বছর কবিরাজ, এই ঝামেলা নিজেকে জড়াতে আসিস না, নইলে অনেক ক্ষতি হয়ে যাবে তোর। তোর স্ত্রী সন্তানদের মেরে ফেলবো আমি। দেখ বাবা রিয়াজ, তোর আত্মার শান্তির জন্য 2টা ছাগল জবাই দিব, তবুও তুই চলে যা। না, এই কিছুতেই হবে না। আমি আমার খুনের বদলা নিবই নিব। কেউ আটকাতে পারবি না আমাকে। আমি যাব না। ঠিক আছে, তোর কথাই মানলাম, কিন্তু তুই বল, ওদের 3 জনকে না মেরে অন্য কি করলে তুই চলে যাবি? আমি ওদেরকে চাই। ওদের যৌন বেদনা আমি বুঝিয়ে দিবই। সেই কষ্ট দিয়েই মারব, যে কষ্ট আমাকে দিয়েছিল ওরা। তুই তাহলে আমার কথা শুনছিস না? কিছুতেই না। আমি চাইলে তোকে বোতলে আটকাতে পারি, জানিস? আর সঙ্গে সঙ্গে যদি শুনতে পাস যে তোর পরিবার শেষ, তখন? জন্ম মৃত্যু আল্লাহর কাছে, আমি তোকে ভয় পাই না। কিন্তু এই 3 জনের মৃত্যু আমার হাতে। আমাকে কেউ আটকাতে পারবে না, কেউই না। মায়ার দেহ ত্যাগ করে যাওয়ার শক্তি এখন তোর নেই। আমি মন্ত্রবোধ পাউডার ছিটিয়ে দিয়েছি, বোতলে প্রবেশ করার জন্য প্রস্তুত নে রিয়াজ। হুজুর তার ব্যাগ থেকে একটি বোতল বের করার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই জানালা খুলে যায়। হুজুর এক চোখে কোনো রকম জানালার দিকে তাকিয়ে দেখে জানালা দিয়ে বাহির থেকে অনেক জোরে বাতাস আসতে থাকে। হুজুর মায়ার দিকে তাকিয়ে কিছু বলার আগেই মায়ার ভিতরে অবস্থান করা রিয়াজের আত্মা বলে ওঠে, বলেছিলাম না আমাকে আটকানোর ক্ষমতার কারণেই? দেখ, আমার বাকি শক্তিগুলো তোর পাউডার নষ্ট করে দিয়েছে। কি করবি এবার তুই? তোকে তো আমি দেখে ছাড়ব। বিদায়। এই বলে হঠাৎ মায়া পিছনের দিকে শুয়ে পড়ে। মায়া শুয়ে পড়েনি, মায়ার দেহ থেকে রিয়াজের আত্মা বাহির হয়েছে, যার জন্যে মায়া বেহুশ হয়ে পড়ে যায় মাটিতে। এদিকে স্বামীয়া এখনো জ্ঞান হারিয়ে পড়ে আছে। প্রিয়া শুধু সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখেছে। হুজুর প্রিয়াকে বলে একটু পানি এনে বাকি 2 জনের মুখে ছিটকে মারে। স্বামীয়া চোখ মেলেই বাঁচাও বাঁচাও বলে, তুই একটা চিৎকার মেরে দেয়। পরে হুজুরের ধমকে চুপ হয়ে যায়। মায়াও শোয়া থেকে উঠে বলে যে তার কি হয়েছে। এদিকে প্রিয়া মায়া আর স্বামীয়াকে সবকিছু খুলে বলে। ওরা কথাগুলো শুনে আরো বেশি ভয় পেয়ে যায়, কিন্তু হুজুর ওদের ভয়ের মাত্রা কমিয়ে দিয়ে বলল, একটা পথ খোলা আছে এদের থেকে বাঁচার। কোন পথ হুজুর, বলুন। রিয়াজের লাশ খুঁজে বের করতে হবে। মানে কি বলছেন আপনি এসব হুজুর? ওর লাশকে খুঁজে লাশকে জানাজা পড়িয়ে দিলেই ওর আত্মা মুক্তি পাবে। তখন ইচ্ছে করলেও আসতে পারবে না। তাহলে কি আমরা আজই যাব? কিন্তু কিন্তু কি হুজুর? কিন্তু বাকি যে বাচ্চা 2টা আছে তারা তো থেমে থাকবে না। একটা বাচ্চাকে জানলাম, তাকে না হয় একভাবে দাপন করলে ঠিক হয়ে যাবে, তবে ছেলে বাচ্চাটি কে হতে পারে সেটা তো বুঝলাম না। হুজুর,
এদিকেও একবার ভাবুন, প্রায় 1 বছর আগে আমরা রিয়াজের লাশ ফেলেছিলাম। এখন ওর লাশ পাবো কোথায়? তার ব্যবস্থা করে রেখেছি আমি। রিয়াজকে যেখানে ফেলেছিস সেখানকার এক মুঠো মাটি নিয়ে আসবি, আর ওটাই হবে রিয়াজের লাশ। বুঝলাম। আর বাকি দুজন? ওদেরকে থামাতে হবে। আচ্ছা শোন, রিয়াজ আর বাচ্চা মেয়েকে মাটি দিয়েই মূর্তি করতে পারবো। বাচ্চা ছেলেটি, তাকে কি করব? সম্বন্ধে তো কিছুই জানি না। আপনি তো অনেক অলৌকিক শক্তি জানেন, ওভাবে দেখেন। না, আমি কোনো মানুষের চেহারা দেখলে তার সমস্যা বুঝতে পারি, মন পড়তে পারি, তবে কোনো আত্মা নিয়ে পারি না। সত্যি আমার নেই। এখন উপায়? একটা আছে। যেমন? বাচ্চা ছেলেটিকে বোতলে ভরে রাখবো, তবে আগে ওই দুজনকে আটকাতে হবে, তারপর বাচ্চা ছেলেটি। না হলে ওরা এসে বাধা দিবে। ঠিক আছে, আমরা আজই ঢাকা যাচ্ছি, গিয়ে মাটি নিয়ে আবার এখানে আসবো। যাও। হুজুরকে বিদায় দিয়ে প্রিয়া, সামিয়া আর মায়া গাড়িতে বসে পড়ে। মায়া ড্রাইভিং করছে আর বাকিরা বসে আছে। আসার সময় হুজুর ওদের একটা একটা আংটি দিয়েছে আর বলে যা কিছুই হোক আংটি যেন না খোলে। হুজুরের কথা মতো ওরা সেম কাজই করলো। আংটি আঙ্গুলে পরেই বের হয়েছে। কুমিল্লা পার হয়ে যখন ওরা কাঁচপুর ব্রিজের উপর ওঠে তখন শুরু হয় এক অভিশপ্ত সময়। সামিয়ার ফোনে একটা অদ্ভুত নাম্বার থেকে ফোন আসে। সামিয়া নাম্বারটা দেখেই যেন আধপড়া হয়ে গেছে। নাম্বারটি ছিল সেই নাম্বার যে নাম্বার থেকে জান্নাতকে কল করা হয়েছিল তার মৃত্যুর আগে। 3063 নাম্বার। সামিয়া ব্যাপারটা বলে মায়া এবং প্রিয়াকে। মায়া বলল, দোস্ত, ফোন ধরিস না, হয়তো কোনো খারাপ কিছু হয়ে যাবে। আমিও তাই ভাবছি, ফোন ধরবো না। হঠাৎ ফোনটি অটোমেটিক রিসিভ হয়ে যায় সেইভাবে যেভাবে জান্নাতের ফোন রিসিভ হয়েছিল। মায়া, প্রিয়া, সামিয়া এবার ভয় পেয়ে ফোন বন্ধ করতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই ফোন অফ হচ্ছে না। ফোনটাও এখন তাদের বিরুদ্ধতা করছে। সামিয়া অবশেষে ফোনটা ব্রিজের উপর থেকে নদীতে ফেলে দেয়। হারিয়ে যায় ফোন নদীকূলে। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে গেলে হতো, ঘটনা সেখানে সীমাবদ্ধ ছিল না। হঠাৎ প্রিয়ার ফোনেও সেই নাম্বার থেকে ফোন আসে, 3063। প্রিয়া নাম্বারটা দেখে এবার নিজেও চোখ বড় করে ফেলে। সামিয়া আর মায়ার দিকে তাকিয়ে প্রিয়াও সেমভাবে ফোনটা ব্রিজের নিচে ফেলে দেয়। ব্রিজ গাড়ির জ্যাম ছিল, যার কারণে তারা অনেকক্ষণ ধরে ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। এবার ওদের সন্দেহ মায়ার ফোনেও ফোন আসতে পারে। ফোন আসতেই পানিতে ফেলে দিবে, আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে ওরা। এবার ঘটল ঘটনা উল্টোভাবে। মায়ার ফোনে কোনো কল নাই, সেই ফোনের ভিতর থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসতে লাগলো। ভেবেছিস কে আমাকে আজকাবে? কখনোই এই দুঃস্বপ্ন দেখিস না তোরা। আমি ঠিকই আমার হিসাব মেটাবো, প্রস্তুত থাক। ভয়ঙ্কর সেই হাসির শব্দ ওদের কান ছালাফলা করে ফেলছে। মায়া হাসির শব্দ সহ্য করতে না পেরে নিজের ফোনটাও গাড়ির জানালা দিয়ে বাহিরে ফেলে দেয়। প্রচণ্ড রকমের ভয়ের মধ্যে আছে ওরা। এদিকে চারপাশে হর্নের শব্দে ওদের ঘোর ভাঙল। জ্যাম ছুটেছে আরো 10 মিনিট আগে, কিন্তু ওদের হোশ যেন নিজেদের মধ্যেই ছিল না। গাড়ি স্টার্ট দিয়ে আবার সামনে এগোতে থাকে ওরা। চলন্ত গাড়ির ভিতরে 3 যুবতী মেয়ের পথ চলছে ভয়াবহ এক মুহূর্তে। বুক ধুকপুক ধুকপুক করে কেঁপেই যাচ্ছে, নিজেদের হারিয়ে ফেলছে বারবার অজানা কোনো ভয়ের জগতে। ভয়ের জগৎ। সেই ভয়ের জগৎ থেকে বাঁচার জন্যেই তাদের এত আয়োজন। ঢাকার পাশাপাশি আসতেই ওরা দেখতে পায় সামনের রাস্তার মাঝখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। সম্ভবত মারামারি লেগেছে রাস্তায়। ওরা গাড়ি রাস্তার একপাশে দাঁড় করিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু ঝামেলা যেন শেষ হবার নয়। পুলিশ মিডিয়া এসে ভরপুর হয়ে যায় রাস্তা। ধীরে ধীরে জনগণের সাথে পুলিশের মারামারি লেগে যায়। এইটাই বাংলাদেশ, যেখানে বোঝার লোক একটাও না থাকলে অবুঝ করে দেওয়ার লোক হাজারও আছে। মায়া কিছুক্ষণ পরপর গাড়ির স্ট্যান্ডিং এর মধ্যে থাপড়াতে থাকে, কখন ঝামেলা শেষ হবে আর কবে তারা পৌঁছবে সেই সাফারের পাশাপাশি। এদিকে হঠাৎ ওদের গাড়ির মধ্যে একটা পাথর উড়ে আসে। মারামারির মধ্যে থেকে কে যেন পাথর মেরেছে, হয়তো নিশানা সঠিক ছিল না, তাই পাথরের আঘাত ওদের গাড়ির কাঁচ ভেঙে যায়। মায়ার মাথা গরমে আগুন। 60,42,000 টাকা দামের গাড়ি ওর। ওরা না পেরে গাড়ি থেকে বাহির হয়।
বের হয়ে রাস্তার পাশ থেকে আরেকটা পাথর নিয়ে ছুঁড়ে মারে সামনের মারামারি করা লোকদের উপর। মায়ার ছোড়া পাথরটি গিয়ে পড়ে এক ছেলের মাথায়। ছেলেটি দেখতেও গাঞ্জা খোরের মতো। ছেলেটিকে দেখতে রিয়াজের আত্মার মতো মনে হয়। আপনারা রিয়াজকে যারা দেখেছেন তারা মিলিয়ে নেবেন। ছেলেটির গায়ে পাথরটি পড়ার সাথে সাথে মাথা ফেটে যায় ছেলেটির। এবার ছেলেটি রেগে গিয়ে মায়ার দিকে দৌড়ে আসতে থাকে। গাড়ির ভিতর থেকে প্রিয়া চিৎকার দিয়ে বলতে লাগলো গাড়িতে ওঠার জন্য। মায়া প্রিয়ার ডাকে গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করার আগেই ছেলেটি এসে মায়াকে এক ধাক্কায় মাটিতে ফেলে দেয়। রাস্তার পাশে মাটির ধুলোয় মায়ার মুখ নাচেহাল অবস্থা। সামিয়া গাড়ি থেকে নেমে ছেলেটিকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় রাস্তায়। এদিকে প্রিয়া মায়াকে ধরে গাড়িতে তুলে ফেলে। তবে এখানে অনেক বড় একটি ঘটনা ঘটে যায় যা তারা খেয়ালই করেনি। সামিয়া যখন ছেলেটিকে ধাক্কা দেয় তখন ছেলেটির হাতের ধাক্কায় মায়ার আঙ্গুল থেকে আংটিটি পড়ে যায়। মায়া আর প্রিয়া সামিয়াকে ডাকতে লাগলো। সামিয়া গাড়িতে যেই উঠতে যাবে তখনই পড়ে থাকা ছেলেটি সামিয়ার ওড়না ধরে টান দেয়। নিমেষেই সামিয়া পড়ে যায় রাস্তায়। ছেলেটা এক লাফ দিয়ে রাস্তা থেকে উঠে দাঁড়ায়। সামিয়া জোরে জোরে চিৎকার দিতে থাকে, বাঁচাও বাঁচাও করে। কিন্তু এর মধ্যেই ছেলেটি পিছন থেকে একটা ধারালো ছুরি বের করে গাড়ির দিকে এগোতে থাকে। মায়া ভয় পেয়ে গাড়ি স্টার্ট দিয়ে সামনে 30 হাত দূরে চলে যায়। এদিকে সামিয়া পড়ে থাকে মাটিতে। ওই ছেলেটা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে সামিয়ার উপর। তখনই চারপাশে থাকা লোকজন ছুটে আসে ওদের দিকে। জনগণ পুলিশকে হামলা করে তাড়িয়ে দেয়। কিন্তু মাঝ রাস্তায় একটি মেয়ের উপর একটা ছেলে এভাবে পড়ে থাকতে দেখে বিনোদন পেতে থাকে সবাই। মিডিয়ার লোক এসে ভিডিও রেকর্ড করতে শুরু করে। অনেক ছেলেরা ক্যামেরা চালু করে ফোনেও ভিডিও করতে শুরু করে। মায়া আর প্রিয়া গাড়ি থেকে নেমে আসলেও জনগণের ভিড়ের কারণে ভিতরে প্রবেশ করতে পারছে না। এদিকে ছেলেটি সামিয়ার উপর ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই ছেলেটির হাতে থাকা ছুরিটা সামিয়ার ঘাড়ের একপাশে ঢুকে যায়। ছেলেটি যেন দেখেও দেখেনি। সামিয়া ছেলেটিকে বাধাও দিতে পারছে না। কিভাবে বাধা দিবে? ওর তো শুধুমাত্র চোখটাই খোলা, আর বাকি সব শক্তি উধাও হয়ে যায় ছুরির আঘাতে। সামিয়া চারপাশ দেখতে পাচ্ছে, সবাই যে ভিডিও করতে ব্যস্ত তাও বুঝতে পারছে সে। তবে কিছুই করার নেই, শুধু ভাবছে এমনটাই হয়তো ওর সাথে হওয়ার কথা ছিল। এই কথাটা ভাববার পিছনে রহস্য জুড়ে আছে। তা হচ্ছে সামিয়া স্পষ্ট বুঝতে পারছে ওর উপরে পড়ে থাকা ছেলেটির চোখ লাল হয়ে আছে। মাথা ফাটার কারণে ঠিক রিয়াজের মতোই দেখাচ্ছিল। তবে এইটা শিওর হওয়ার আগেই ছেলেটি বলে উঠল, বলেছিলাম না আমাকে আটকাতে পারবি না। প্রকৃতি আমার সহায় হয়েছে, দেখ এবার কি হয়। ওটা রিয়াজ। ঠিকই ভাবছেন আপনারা। ছেলেটির শরীরে প্রবেশ করে রিয়াজ তার প্রতিশোধে ব্যস্ত। সামিয়ার জামা কাপড় হাতের নখের আঁচড়ে ছিঁড়ে ফেলে। সামিয়ার বুকের দিকে একটা সুতোও নেই। স্তনের সৌন্দর্য বর্ধন উপভোগ করছে চারপাশের ছেলেরা। গায়ের জোরে সামিয়ার নিজের জামাটাও ছিঁড়ে ফেলে। সামিয়ার জনিকে প্রদর্শন করছে হাজার হাজার মানুষ। টিভিতে লাইভ দেখানো হচ্ছে সামিয়ার ঘটনা। ফেসবুকে হাজার হাজার ভিউয়ার্স হচ্ছে লাইভে। সামিয়ার অর্থনগ্ন দেহ উপভোগ করছে পুরো বাংলার এপার ওপারের মানুষরা। ভাইরাল হয়ে যায় মাত্র কয়েক মিনিটের সব। এই দোস্ত দেখ, এটা আমাদের কলেজের সামিয়া না? আরে তাই তো। এই তোরা কে কোথায় আছিস? জলদি দেখে যা, সামিয়াকে কে যেন রাস্তায় ফেলে ধর্ষণ করতেছে। সামিয়ার কলেজে শুরু হয়েছে তোলপাড়। সামিয়ার আব্বু টিভিতে নিউজ দেখছিল। হঠাৎ নিজের মেয়েকে এই অবস্থায় দেখে তিনি হার্ট অ্যাটাক করে বসেন। সামিয়ার পরিবারের সবাই সামিয়াকে এই অবস্থায় দেখে যাচ্ছে। মনে কি ফিল হচ্ছে তা আমি লিখে বোঝাতে পারবো না, আপনি নিজেই ফিল করে দেখুন। এদিকে রাস্তায় সামিয়াকে অর্ধনগ্ন করে 2 মিনিট ধর্ষণ করে ছেলেটি। ছেলেটি, তবে ওর ভিতরে থাকা রিয়াজের আত্মাই তুলে নিচ্ছে তার প্রতিশোধ। মানুষের ভিড়ের ভিতর আসতে না পেরে প্রিয়া আর মায়া বাহির থেকে সামিয়া সামিয়া বলে চিৎকার করে গলা ফাটাচ্ছে। মায়া আর প্রিয়ার চিৎকার মানুষের ভিড়ের মধ্যেই আটকা পড়ে যায়, পৌঁছায়নি আমার জনতার কানে। সবাই উপভোগ করছে সামিয়ার ধর্ষণীয়। কিছুক্ষণ পর রিয়াজের আত্মা ছেলেটির দেহ ছেড়ে দেয়। ছেলেটিও অজ্ঞান হয়ে পড়ে সামিয়ার উপর। একজন এসে সামিয়ার নাকে হাত দিয়ে দেখে সামিয়ার মৃত্যু হয়ে গেছে।
এবার সবাই অজ্ঞান থাকা ছেলেটিকে পিটিয়ে সেখানেই মেরে ফেলে। ব্রেকিং নিউজে খবর বের হচ্ছে সামিয়া হত্যার পিছনে যাদের হাত আছে তাদের বিচার চাই। বাহ, খুব সুন্দর করে বাঙালিরা গরম করতে পারে মিডিয়ায়। সমাধানের বেলায় সবাই মজাটাই নিতে জানে। কেউ এগিয়ে আসি বাঁচায়নি সামিয়াকে সেই সময়। যদি কাশ্মীরের পর বাংলাদেশে মুসলিমদের অত্যাচার শুরু হয় তবে ঠিক এমনই হবে। সবার সামনে মুসলিম হত্যা হবে অথচ কেউ এগিয়ে আসবে না। আর অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে একের পর এক প্রতিবাদী নিউজ বের হবে, মুসলিম হত্যার বিচার চাই। বুঝি না বাঙালি এমন কেন? বাঁশ খাওয়ার আগে বলবে বাঁশটির সবুজ কালার খুবই সুন্দর, বাঁশ খাওয়ার পর বলবে দারুণভাবে লেগেছে রে, উফ কি ব্যথা। এদিকে সামিয়ার মৃত্যুর পর আতঙ্ক হয়ে আছে প্রিয়া আর মায়া। ঘটনাস্থল থেকে পুলিশ এসে 2-4 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ব্যাস, ঘটনা এখানেই শেষ। পাবলিকের উপভোক্তা কেউ চোখেও তুলে দেখেনি। কিছুদিন হইচই হয়ে কবি নীরব রিয়াজের মতো। মায়া আর সামিয়া এই ঘটনার পর আর সাভারে যায়নি মাটি নিয়ে আনতে। ভয়ে ভয়ে কাটিয়ে দেয় আরও 2টি দিন। 2 দিন পর ওরা মাটি আনার সিদ্ধান্তে আসে। এরপর গাড়ি নিয়ে ছুটে চলেছে আবার মাটির উদ্দেশ্যে। রিয়াজকে যেখানে ফেলেছে সেখানে গিয়ে এক থালি মাটি ওরা সংগ্রহ করে নেয়। থলি সহ মাটি নিয়ে আবার রওনা হয় নোয়াখালী। সাথে কোনো নতুন ফোন নেয়নি ওরা। হয়তো 3063 নাম্বারওয়ালা ফোন থেকে আবার যদি ফোন চলে আসে তাই। ভয়ের উপরে যদি কোনো ভয় থাকে তাহলে জীবনের ভয়। প্রেমিক প্রেমিকাকে ডায়লগ দেয়, তোমারে না পাইলে আমি বইরা যামু, চইলা যামু, হারাইয়া যামু অজানা দেশে। খোদা এসব ডায়লগ মেরে ছেলে মেয়েদের মনটাই গলানো, এর বেশি কিচ্ছু না। একবার বলে দেখেন মরার জন্যে, দেখবেন উত্তর আসবে, তুমি আমাকে ভালোবাসো না তাই তো মরার কথা বলছো, যা তোর লাগে ব্রেকআপ। সাথে সাথে ছোটখাটো একটা ডিভোর্সও দিয়ে দিবে, মানে ব্লক করে দিবে ফেসবুক অ্যাকাউন্ট। এই হচ্ছে আধুনিক যুগের প্রেম। আরে ভাই, প্রেম করবেন তো তাকে পাওয়ার জন্য করেন। নিজেকেই যদি শেষ কইরা দেন তাহলে বোঝা যায় কি আপনি নিজেকেই ভালোবাসতে পারেন না, তো তাকে কিভাবে ভালোবাসবেন? এদিকে মায়া ড্রাইভিং করতে করতে চোখে ঘুম লেগে এসেছে। প্রিয়া চালাবে বলছে গাড়ি, কিন্তু মায়া বারণ করছে যে সেই চালাবে। মায়ার মনে ভয় যদি প্রিয়ার হাতে কিছু হয়ে যায়। নিজের উপর নিজেই নির্ভর করে গাড়ি চালাচ্ছে। অবশেষে কবিরাজের বাড়িতে এসে পৌঁছয় তারা 5 ঘন্টা পর। এসেই তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়ে মায়া আর প্রিয়া। দৌড়ে আসে কবিরাজের বাড়ি, কিন্তু তাদের শেষ ভরসাটুকুও রইল না। ওরা যেদিন বাড়ি থেকে বের হয়েছিল সেদিন রাতেই কবিরাজকে কে যেন মেরে ফেলেছে। তাও স্বাভাবিকভাবে মারেনি, পুরো দেহ মাটিতে পুঁতে শুধুমাত্র মাথাটা উপরে রেখে দিয়েছিল। লোকমুখে শোনা যায় কবিরাজের 2টো চোখই ছিল না। মায়া আর প্রিয়া কান্না জুড়ে দেয় সেখানেই। ওদের শেষ যে পথ ছিল এখন তো সেটাও বন্ধ হয়ে গেছে। কি করবে ওরা? কিভাবে বাঁচাবে নিজেদের? তারাও কি বলি হবে রিয়াজের? নিরুপায় হয়ে আবার ঢাকা চলে আসে প্রিয়া আর মায়া। কি থেকে কি করবে তা ওদের অজানা। রিয়াজের হাত থেকে কি তারা আদেও বাঁচতে পারবে না? কেটে যায় আরও কয়েকদিন। হাতের আংটি খোলেনি বলেই হয়তো এতদিন তারা স্বাভাবিক আছে। মায়া আর প্রিয়া হঠাৎ মনে করে সেই কবিরাজের কথা, যে কবিরাজ সামিয়াকে সাহায্য করেছিল। অনেক কষ্টে খোঁজ খবর নিয়ে ওরা জানতে পারল এই কবিরাজ এখনো বেঁচে আছে। কিন্তু মায়া আর প্রিয়া ওনার কাছে কোন মুখ নিয়ে যাবে, কোন পরিচয় দিবে? ভাবতেই মায়া বলল, প্রিয়া, আমরা যদি ওনার কাছে যাই তবে উনি আমাদের এমনি চিনতে পারবেন, কারণ সামিয়া হয়তো আমাদের কথা আগেও বলেছিল, উনি সামিয়াকে হেল্পও করেছে। তা ঠিক, কিন্তু এই কথা আক্কা ছেলেটি কে আমরা কিন্তু এখনো জানতে পারিনি। সেটাই কবিরাজ থেকে জেনে নিব। তাহলে কি শিওর যাচ্ছিস? জীবন বাঁচাতে হলে যেতে তো হবেই, তাই না বল? ওকে চল। মায়া আর প্রিয়ার যেই বলা সেই কাজ। অমনি রওনা দেয় রংপুর। অনেক কষ্টে কবিরাজের ঠিকানা বের করে ওরা কবিরাজের বাসায় যায়। কবিরাজ তাদের দেখতেই বলল, আমি জানতাম তোমরা আসবেই। জি, ঠিক বুঝলাম না। তোমাদের সাহায্যকারী একমাত্র আমি আছি। সামিয়াকে আমি বলেছিলাম কোনো এক রাস্তার মাঝে তোর মৃত্যু হবে, তুই রাস্তায় বের হোস না। কিন্তু কে শুনে কার কথা? অবশেষে এরই শিকার হয়েছে। তাই বুদ্ধি করে আমি সামিয়াকে বলেছি আমার কথা তোদেরকে বলার জন্য। আমি জানতাম সামিয়ার মৃত্যুর পর তোরা আমাকেই স্মরণ করবি। এখন আমরা কি করব? কিভাবে মুক্তি পাবো আমরা? রিয়াজের আত্মাকে শান্ত করতে হলে ওর মরাদেহের জায়গা থেকে মাটি নিয়ে আসতে হবে।
আমরা এনেছি, এই যে। বাচ্চা মেয়ে দিয়ে আত্মাকে শান্ত করতে হলে ওর পরিবারের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। কিন্তু আমি জানি তোমরা ধরা খাওয়ার ভয়তে সেটা করতে চাইবে না। তাহলে শোনো, তোমরা বাচ্চা মেয়েদের বাসায় গিয়ে বলবে যে ময়লার জায়গায় ময়লার বস্তা ফেলার জন্য তোমরা গাড়ি নিয়ে গিয়েছিলে, তারপর ওই বাচ্চাটি সেখানে ময়লার বস্তার ভিতরে পড়ে মারা যায়। তোমরা চিকিৎসাও করেছিলে, তবে বাঁচাতে পারোনি, আর ওর জন্য ক্ষমা চাইবে তোমরা। যদি ক্ষমা না করে? মেয়েটি মারা গেছে, তাও প্রায় বছরের ওপর হয়ে গেছে, এখন আর ক্ষমা করবেই। আর বাচ্চা ছেলেটি? তার আত্মাকে শান্ত করতে হলে সানজিদা বেগমের কাছে যেতে হবে। মানে উনি তো আমাদের কলেজের ঝাড়ুদার, গত 5 মাস থেকে উনি কলেজে আসছেই না। ওনার কাছে যাওয়ার কারণ কি? বাচ্চা ছেলেটি সানজিদা বেগমের ছেলে। ঠিক বুঝলাম না। তোমরা সানজিদাকে লোভ দেখিয়ে মুখ বন্ধ করতে চাইছো, তাই না? হুম। কিন্তু এর জন্য সানজিদা নিজের ছেলেকেই হারিয়েছে। যখন তোমরা ওনাকে ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে চুপ করে রেখেছো, উনি চুপই ছিল। তবে রিয়াজের মৃত্যু উনি সহ্য করতে পারেনি। উনি জানে তোমরাই ওর খুনি, কিন্তু পাশাপাশি নিজেকেও খুনি ভেবে নিয়েছিল সানজিদা বেগম। সামলাতে না পেরে উনি শেষে চাকরিটাই ছেড়ে চলে যায় নিজের বাড়ি। তোমাদের দেওয়া টাকা ওদের সংসারে বেশি দিন টেকেনি। মাত্র 1 মাস যাওয়ার পরেই ওনার ছেলে খাবারের কষ্টে মারা যায়। খাবার পায়নি তা নয়, ছেলের আগে থেকেই রোগ ছিল, তার উপর পুষ্টিকর খাবার না পেয়ে, ঠিকমতো মেডিসিন নিতে না পেরেই বাড়ি জমায় ওপারে। সানজিদাও কাজকর্ম হাতে পায়নি। ছেলের মৃত্যুতে অসুস্থ হয়ে পড়ে সানজিদা বেগম। ওনার ছোটো মেয়ে ভিক্ষা করে দিনে 60 থেকে 70 টাকা পায়। মেয়ের বয়স মাত্র 6 বছর। এতটুকু একটা মেয়ে ভিক্ষা করে 60 থেকে 70 টাকা এনে ডাল ভাত খায়। পেট তো ভরেই না, উল্টো খাবার নিয়ে মারামারি হয়ে যায় মা মেয়ের ভিতরে। কোনোরকম জীবনটা বাঁচিয়ে রেখেছে ওরা, আর এর পিছনে সব থেকে বড় হাত তোমাদের। শুধুমাত্র একটা কাজের জন্য তোমরা কয়টা প্রাণ বিপদ ভুল করেছো সেটা তোমাদের আইডিয়াই নেই। মায়া আর প্রিয়া কান্নাকাটি শুরু করছে, কিন্তু এখন আর এসব করে লাভ কি? ওরা তো পাপ করতে করতে এতই বেশি পাপ করে ফেলেছে যে ওদের বেঁচে থাকার কোনো মানেই হয় না। কিছুক্ষণ পর মায়া বলল, সানজিদার কাছে গিয়ে আমরা কি বলবো বলে দিন প্লিজ। ওনার কাছে গিয়ে ওনাদের দায়ভার নিতে হবে। নিজের মা আর বোনের সুবিধা দেখলে বাচ্চার আত্মাটি মুক্তি পেয়ে যাবে। তবে সারা জীবনের জন্য তাদের চালাতে হবে তোমাদের, আর নয়তো নিজেরাই সারা জীবনের জন্য পৃথিবী ত্যাগ করো। না, আমরা সানজিদার সব ভরণ পোষণ করব। তার মানে কি এখন আমরা সম্পূর্ণ অভিশাপ মুক্ত? না, থলি ভর্তি এই মাটি আমি কবর দিয়ে ফেলবো। তবে রিয়াজের আত্মা এতে হার মানবে না। সে তখনও তোমাদের ক্ষতি চাইবে। বাকি 2 পরিবারকে তোমরা শান্ত করতে পারলে তবে রিয়াজের আত্মা চলে যাবে। ঠিক আছে, আমরা তাহলে ঢাকা চলে যাচ্ছি। সাবধানে। আর একটা কথা, জি বলুন। 3663 একটা নম্বর আছে, ওটা রহস্য জানো? আরে ভুলে গিয়েছিলাম। বলুন, ওটা কার নাম্বার? কারো নাম্বার না, ওটা হচ্ছে রিয়াজের সিট নাম্বার। যেমন? অনেক আশা নিয়ে রিয়াজ কলেজে এসেছিল নিজের একটা পরিচয় করবে বলে। সারাদিন সে তার সিট নাম্বারের দিকে তাকিয়ে থাকতো আর শুধুমাত্র একটা কথাই ভাবতো, এই সিট থেকে আমি অনেক দূরে যাব, তখন আমার সিট হবে সবার উপরে। শুরু হোক 3063 সিট থেকে। কিন্তু তোমরা তোর সিট না, তাকেও ধ্বংস করে দিয়েছো। তাই রিয়াজ তার স্বপ্নের সিরিজ সেই নাম্বার অনুযায়ী তোমাদের ফোন দিচ্ছে। বুঝেছি। ঠিক আছে, তোমরা যেতে পারো। ওকে। মায়া আর প্রিয়া সোজা গিয়ে পৌঁছয় বস্তির মধ্যে। অনেক খোঁজাখুঁজি করে বাচ্চা মেয়েটির বাসা বের করে, কিন্তু এসেই তারা বড়সড় একটা ধাক্কা খায়। গত পরশু ওর পরিবারের সবাই বস্তি ছেড়ে চলে যায়। এবার প্রিয়া আর মায়া করবেটা কি? যদি তাদের খুঁজে না পায় তবে তারা খবর চাইবে কিভাবে? কিভাবে মুক্তি দিবে সেই আত্মা মেয়েটিকে? অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি মেয়েটির পরিবার। হয়তো পড়ে আছে কোনো রেল স্টেশনের পাশে, নয়তো পড়ে আছে কোনো ময়লা আবর্জনার অবস্থানে। কিন্তু এত বড় এক শহরে ওদের খুঁজবে কোথায় তারা? সময় যত যাচ্ছে মৃত্যুর চাহনি ওদের দিকেই এগিয়ে আসছে। ব্যস্ত শহরের ব্যস্ত মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছে জীবনের মূল্যবান সময়গুলো। মায়া আর প্রিয়া নেমে পড়ে রাস্তায়। যদিও ওদের চেনে না, তবে বস্তির লোকেদের থেকে কয়েকটা ফটো সংগ্রহ করে নেয় তারা। খুঁজতে খুঁজতে অবশেষে ক্লান্ত হয়ে পড়ে। দুপুর বেলায় রৌদ্রের তাপ চুষে নিচ্ছে ওদের শক্তি।
পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে অবশেষে একটা নদীর পাড়ে এসে বসে পড়ে। পাশেই একটা ফুচকার দোকান দেখতে পায়। মায়া হাঁক ছেঁচিয়ে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন তো। জিয়াপা দিতাছি, তা জাল কমায়া দিমু নাকি বাড়াইয়া দিমু? ওই একরকম হলেই হবে, আপনি দিন। আইসা আপা, একটু বহেন, দিতাছি। এই যে আপা, আপনাকে ফুসকা লন। মায়া পিছন ফিরে ফুচকাওয়ালার দিকে তাকাতেই চমকে ওঠে। আরে, উনি তো সেই মেয়েটির বাপ, যে মেয়েটির পরিবারকে ওরা পাগলের মতো খুঁজে আসছে। শিওর হওয়ার জন্য ব্যাগ থেকে ফটো বের করে দেখে নেয়। না, পুরোপুরিভাবেই মিলে গেছে। মায়া ফুচকার প্লেট রেখে ওনাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করতে থাকে। লোকটি হতবাক হয়ে দাঁড়িয়েই আছে। মায়ার কান্নার কারণে লোকটির শার্ট ভিজে প্রায় যায়। আপা, আপনি কান্দাছেন কিল্লাই? আমি তো কিছুই বুঝতাছি না। প্লিজ আমাদের ক্ষমা করুন প্লিজ। আমরা অনেক বড় এক ভুল করে ফেলেছি। একমাত্র আপনিই পারেন আমাদের বাঁচাতে। কান্না করতে করতে কথাগুলো বলছিল। আপনাদের আমি দেখলাম এই প্রথম। কি হইছে আমারে খুইল্লা কইবেন? আগে বলুন, আমাদের ক্ষমা করে দেবেন। ঠিক আছে মা, আমি ক্ষমা কইরা দিমু। এখন কও কি হইছে? আসলে আমরা ভুল করে ময়লার বস্তা ফেলতে গিয়ে আপনার মেয়ের উপর ফেলে দিয়েছিলাম। আপনার মেয়ে সে ময়লার বস্তার ওজন না নিতে পেরে মারা যায়। আমরা হসপিটালেও নিয়ে গিয়েছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি। এরপর থেকে আপনাদের অনেক খুঁজেছি আমরা। প্লিজ আমাদের ক্ষমা করে দিন প্লিজ। মায়ার কথা শুনে লোকটির মুখ মেঘাচ্ছন্ন হয়ে যায়। পুরো মুখে নেমে আসে এক অন্ধকার। রাগ করার মতো ভাব নিয়ে লোকটি নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। মায়া আর প্রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, আর লোকটির দিকে হাত জোর করে তাকিয়ে আছে। লোকটি নদীর পাড়ে গিয়ে গলা থেকে গামছাটা হাতে নেয়। এরপর মুখের ঘাম মুছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আপা, আমরা গরিব মানুষ, ঠিক মতো খাইয়ান পারি না। আমার মাইয়াটা খুব মায়াবী আছিল। আমারে যখন আব্বা আব্বা কইয়া ডাক দিত, আমার কলজাটা পুরো ঠান্ডা হইয়া যাইতো। একদিন হঠাৎ করে আমার মাইয়াটারে আমরা হারাইয়া ফেলছি। জানেন আপা, মাইয়া আমার অনেক ছোটু ছিল, খালি অভিনয় কইরা যাইতো। আপা, আজকে আমার লাইগা চকলেট নিয়ে আইসেন। তুমি সকলের থেকে ভালা, আমি জানি তুমি না করবা না। আমার মাইয়ার এমন ঢং কথা শুনলে মনটা চাইতোর কলিজায় ভৈরা রাইখা দি। টাকা পয়সা ছিল না আমার কাছে, দিন আইনা দিন খাইতাম, চকলেট কিনা দিতাম বাকি রাইখা। এখন এই দোকানটা অনেক কষ্ট কইরা দিছি, কোন রকম চলতেছে আমার সংসার। এখন আমার পকেটে চকলেটের টাকা থাকে আপা, শুধু যে খাওয়ানোর লেগে অভিনয় করতো, আমার সেই মাইয়াটাই নাই। কথাগুলি বলেই লোকটি গামছা চোখে রেখে কান্না করতে থাকে। ওনার সাথে মায়া আর প্রিয়াও কান্না জুড়ে দেয়। পরিস্থিতি হিসেবে মায়া আর প্রিয়া দৌড়ে গিয়ে লোকটির পায়ে পড়ে। লোকটি চমকে উঠে নিচের দিকে তাকায়। এরপর মায়া বলে, প্লিজ আমাদের মাফ করুন। আমাদের অজান্তে আমরা অনেক বড় পাপ করে ফেলেছি। প্লিজ দয়া করুন আমাদের উপর। আরে কি কইতাছো? আমার একটা মাইয়া গেছে তো কি হয়েছে, আর 2টা মাইয়া তো পাইছি আমি। আজকা হইতে তোমরাই আমার মাইয়া। মায়া আর প্রিয়া লোকটিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তাদের ঠিক বাম পাশের একটি গাছের উপর থেকে বাচ্চা আত্মাটি মুচকি হাসি দিয়ে বলে উঠল, আপাই তো আমার জায়গায় তো করে দিয়া দিছে, আমি তো করে কেমনে মারুম? বলেই বাচ্চাটি চলে যায় তার ঠিকানায়। মুক্তি পায় একটি অভিশপ্ত আত্মা। এদিকে মায়া আর প্রিয়া লোকটির সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে দেওয়ার পর চলে যায়। এবার ওদের লক্ষ্য শানসিদার দায়ভার দিতে। রাস্তার পাশে আসতেই জ্যাম পড়ে যায় রাস্তায়। গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এদিকে জ্যাম ছোটার কোনো নাম নিশানা নেই। হঠাৎ একটি ছেলে জানালা দিয়ে হাত পেতে বলল, 2টা টাকা দিবেন? আরে যা, কোথা থেকে যা আসে এসব ভিক্ষু? আপা, আমার খিদা লাগছে, একবেলা ভাত খামো, দেন না কয়টা টাকা? প্রিয়া এবার মেজাজ খারাপ করে ছেলেটির দিকে তাকায়। প্রিয়া সেদিকে তাকাতেই এক চিৎকার বেড়ে ওঠে। প্রিয়া চিৎকার দেওয়ার পিছনের কারণ হচ্ছে কবিরাজের চোখ যে তুলে নিয়েছে আর রিয়ার জনি দিয়ে যে ছেলেটি একটি রড দিয়ে আঘাত করেছে, এইটা সেই ছেলেটা। প্রিয়ার সাথে সাথে মায়া নিজেও ভয় পেয়ে যায়। প্রিয়া ভয়ে জানালা বন্ধ করে দেয়, কিন্তু মায়া সেটা না করে গাড়ির দরজা খুলে দৌড় দেয় সামনের দিকে। এমন সময় রাস্তার সবুজ বাতি জ্বলে ওঠে।
অর্থাৎ জ্যাম খুলে গেছে। প্রিয়া জোরে এক চিৎকার দেয় মায়া বলে। এতক্ষণে সব শেষ। একটি গাড়ি মায়াকে ধাক্কা দেওয়ার সাথে সাথে মায়া পিছনে গিয়ে ধাক্কা খায় আর একটা কাচের গাড়ির সাথে। নিজেকে ঠেকাতে গিয়ে কাচের মধ্যে হাত দিয়ে ফেলে, কিন্তু নিজেকে ঠেকাতে পেরেছে ঠিকই। এর পরিবর্তে উল্টে এক কাজ হয়ে গেছে। মায়ার হাত কাচের আঘাতে কেটে গেছে। প্রায় 4টে আঙ্গুল কেটে পড়ে যায় রাস্তায়। এর মধ্যে আংটি থাকা সেই আঙ্গুলও কেটে পড়ে যায়। মায়ার রক্তাক্ত হাত নিয়ে ফিরে আসতেই হয়তো বেঁচে যেত, কিন্তু তার হয়ে ওঠেনি। 47 মিনিটের জ্যাম থেকে তেড়ে আসা গাড়িটাকে পিষিয়ে ফেলে রাস্তায়। এক এক জায়গায় পড়ে আছে মায়ার এক একটা শরীরের টুকরো। জামা কাপড় ছিঁড়ে রক্তাক্ত হয়ে গেছে প্রতিটি অঙ্গ। শেষ মায়া, মুছে গেছে মায়ার অস্তিত্ব। পাপের সাজা ঠিকই পেয়েছে সে। এবার বাঙালির কাজ শুরু। ব্রেকিং নিউজ আজ বিকেল 5 ঘটিকা। মাতাল এক মেয়ে গাড়ির পিছে পড়ে নিহত হয়। অনেক নেশা করার ফলে নিজের সেন্স ছিল না। গুজব গুজব গুজব, একবার এক এক রকম গুজব ছড়ানো শুরু হয়ে যায়। প্রিয়া বুঝতে পেরেছে ও আর বাঁচতে পারবে না। ওর সাথে 7 জনকে কেড়ে নিয়েছে সে, এবার তাকেও নিয়ে যাবে। প্রিয়া আর সহ্য করতে না পেরে নিজের রুমে এসে দরজা বন্ধ করে নেয়। এরপর ফ্যানের সাথে নিজের ওড়না বেঁধে নিজের গলায় নিজেই ফাঁসি দেয়। ফাঁসি দেওয়ার আগে একটা চিঠি রেখে যায়। আমার মৃত্যুর কারণ আমি নিজেই। ইচ্ছাকৃতভাবে যদি ফাঁসি না দিতাম তাহলে হয়তো পুরো দেশের সামনে আমার মৃত্যু হতো। সে আমাকে একটা খারাপ মেয়ে হিসেবে তুলে ধরত, সবার সামনে আমাকে ধর্ষিতা মেয়ে প্রমাণ করত। তাই নিজের ইচ্ছায় আমি নিজেই ফাঁসি দিলাম। শুধু যাওয়ার আগে সবার কাছে একটা মেসেজ দিতে চাই, জীবনে যাই করো না কেন কখনো কাউকে দুর্বল ভেবে কিছু করো না। হতে পারে তার এই দুর্বলতার সাথে তোমার হাজারো শক্তি টিকে থাকতে পারবে না। তার ক্ষতি করতে গিয়ে হয়ে যাবে হয়তো কিছু নির্দোষ মানুষের মৃত্যু। তারাও তোমার শক্তিকে নিয়ে নিবে হাতের মুঠোয়। আহ, বাঁচাও 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 বাঁচাও। কলেজের সবাই দৌড়ে আসে হোস্টেলের একটি রুমের সামনে। দরজা ভেঙে সবাই ভিতরে প্রবেশ করতেই দেখতে পায় মায়া, সামিয়া, রিয়া, তানিয়া, সুমাইয়া, পিঙ্কি, প্রিয়া আর জান্নাত ঘাবড়ে আছে। এই সকালবেলা ওদের মুখ দেখে সবাই বুঝতে পেরেছে ওরা খুব ভয় পেয়ে আছে। সবাই প্রশ্ন করাতে ওরা কিছু উত্তর দেয়নি, শুধু একজনের দিকে একজন তাকিয়ে হাসছে আর নিজেদের মধ্যে নিজেরা প্রাণ খুলে হাসছে। যেটা ভাবছেন সেটাই। পুরো গল্পটি ওদের একটা স্বপ্ন ছিল। সবাই একই স্বপ্ন একই সময় দেখেছে। নিজেদের জীবন্ত আবিষ্কার করে ওরা খুশিতে কি থেকে কি করবে ভেবে পাচ্ছিল না। এমন একটা অদ্ভুত শুধু শুধুই স্বপ্ন ছিল না, এইটা ছিল তাদের জীবনের একটা শিক্ষা। হয়তো উপরওয়ালা তাদের এমন পাপকে আর সহ্য করতে পারেনি, তাই স্বপ্নের মাধ্যমে তাদের শিক্ষাটা দিয়ে দিয়েছে। এখন ওরা কোনো ছেলে মেয়েকে ছোট করে দেখে না, সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। কলেজের প্রতিটি মানুষ এখন তাদের খুব ভালোবাসে। যে 8 জনকে আগে সবাই ঘৃণার চোখে দেখত, এখন তাদের ভালোবাসতে কারোই ভাবতে হচ্ছে না। সবাই অবাক হয়েছিল তাদের হুট করে এমন ব্যবহার দেখে। ছোট বড় সবাই এখন তাদের বন্ধু। এদিকে হঠাৎ জান্নাত বলে ওঠে, দেখ দেখ, এটা ওই ছেলেটা না যাকে আমরা স্বপ্নে আবিষ্কার করেছিলাম? আরে তাই তো, চল তাকেও আমাদের সাথে নিয়ে নিই, এখনো হচ্ছে আমাদের ফ্রেন্ড। এই যে রিয়াজ ভাইয়া, কেমন আছেন? জি ভালো। শুনুন, আমাকে জায়গা দিন, ক্লাসে যাব। বাহ, স্বপ্নে দেখা সেই সাদাসিধে ছেলেটাই তো। কাটেনি বেশি দিন রিয়াজের সাদাসিধে ভাব। এখন কলেজের সবচেয়ে স্মার্ট ছেলে রিয়াজ আর ওর গার্লফ্রেন্ড মায়া।